এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। গল্পের নাম ভাওয়ালের ছায়া। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি তার ঐতিহাসিক সৌন্দর্য এবং রাজার মৃত্যু থেকে ফিরে আসার কাহিনীর জন্য সেটি বিখ্যাত। তবে দিনের আলো ফুরালেই রাজবাড়ির করিডোরে যেন রহস্য এবং ভয়ের অদৃশ্য আবরণ নেমে আসে। স্থানীয়দের বিশ্বাস, রাজবাড়িতে এখনও ভাওয়ালের রাজা এবং তার পরিবারের আত্মারা ঘুরে বেড়ায়। এক রাতে একদল পর্যটক রাজবাড়িতে ঘুরতে এসে দেখতে পান রাজবাড়ির একটি জানালায় সাদা ধুতি পরা একজন পুরুষ দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের চোখের সামনে তিনি ধোঁয়ার মতো মিলিয়ে যান। 1920 সালের দিকে ভাওয়ালের রাজা রমেন্দ্রনারায়ণ রায়, যাকে ভালোবেসে সবাই ভাওয়ালের সন্ন্যাসী বলতো, এক রহস্যময় মৃত্যুর শিকার হন। কুমারীগঞ্জের এক অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু তার মৃত্যুর ঘটনা নিয়ে অনেকের সন্দেহ ছিল। রাজার দাহ সম্পূর্ণ করার সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং তার দেহ দাহ করা সম্ভব হয়নি। পরদিন সকালে তার দেহ উধাও হয়ে যায়। প্রায় 12 বছর পর এক রহস্যময় সন্ন্যাসী ভাওয়ালে ফিরে এসে দাবি করেন যে তিনি রমেন্দ্রনারায়ণ রায়। কোর্টে দীর্ঘ বিচার হয় এবং তার দাবি প্রমাণিত হয়, কিন্তু তার ফিরে আসা যেন এক অভিশাপের সূচনা করেছিল। একদিন একজন গবেষক অদ্বৈত সেন ভাওয়াল রাজবাড়ির ইতিহাস নিয়ে কাজ করার জন্য সেখানে যান। তিনি রাজবাড়ির প্রাসাদের একটি ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। রাত গভীর হলে অদ্বৈত দেখতে পান একটি ছায়ামূর্তি তার ঘরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। মূর্তিটির মাথায় একটি পাগড়ি এবং তার হাতে একটি সোনার পাথরের আংটি। অদ্বৈত মোমবাতি নিয়ে ছায়াটির পিছু নেন। তিনি দেখতে পান ছায়াটি ধীরে ধীরে রাজবাড়ির করিডোর ধরে একটি পুরনো দরজার সামনে থামে। দরজাটি খোলার চেষ্টা করলে হঠাৎ করেই একটি তীব্র ঝড়ো বাতাস এসে মোমবাতি নিভিয়ে দেয়। পরদিন সকালে অদ্বৈত রাজবাড়ির পুরনো রক্ষক শ্যামলবাবুর কাছে যান এবং রাতের ঘটনার কথা জানান। শ্যামলবাবু বলেন, আপনি হয়তো রাজার আত্মাকে দেখেছেন। তিনি মাঝে মাঝে রাজবাড়ির করিডোরে হাঁটাহাঁটি করেন, তবে তাকে বিরক্ত করবেন না, তিনি এখনও শান্তি খুঁজছেন। অদ্বৈত জানতে চান কেন রাজা শান্তি খুঁজছেন। শ্যামলবাবু বললেন, রাজার জীবনের শেষ বছরগুলো ছিল দুর্ভোগ আর বিশ্বাসঘাতকতার গল্প। তার নিজের ঘনিষ্ঠ জনেরা তার মৃত্যুর জন্য দায়ী। তাদের পাপের শাস্তি হয়েছিল, কিন্তু রাজার আত্মা এখনও এই রাজবাড়িতে আটকে আছে। সেদিন রাতে অদ্বৈত আবার রাজবাড়ির করিডোরে হাঁটছিলেন। হঠাৎ তিনি শুনতে পান কেউ একজন খুব নিচু স্বরে তার নাম ধরে ডাকছে। তিনি ঘুরে দেখেন একটি পুরনো সিঁড়ি থেকে একটি ছায়া নেমে আসছে। ছায়াটি তার দিকে ইশারা করে, যেন তাকে অনুসরণ করতে বলছে। অদ্বৈত ভয়ে পিছিয়ে আসতে চায়, কিন্তু কৌতূহল তাকে ছায়াটির পিছু নিতে বাধ্য করে। ছায়াটি তাকে রাজবাড়ির ভূগর্ভস্থ একটি ঘরে নিয়ে যায়। সেখানে একটি পুরনো সিন্দুক পড়েছিল। ছায়াটি তার দিকে ইঙ্গিত করে মিলিয়ে যায়। অদ্বৈত সিন্দুকটি খুলে দেখতে পান সেখানে একটি পুরনো ডায়েরি এবং একটি রক্তমাখা ছুরি রাখা। ডায়েরিতে রাজার নিজের হাতে লেখা কয়েকটি লাইন। আমার মৃত্যু ছিল পরিকল্পিত, আমার আপনজনেরাই বিশ্বাসঘাতক, কিন্তু সত্য একদিন বের হবেই। আমি প্রতিশোধ চাই না, আমি শান্তি চাই। এই লেখা পড়ে অদ্বৈত স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন রাজার মৃত্যু একটি ষড়যন্ত্র ছিল। ডায়েরিটি নিয়ে অদ্বৈত স্থানীয় প্রশাসনের কাছে যান এবং রাজার মৃত্যুর পিছনের ষড়যন্ত্র সম্পর্কে তদন্ত শুরু হয়। দীর্ঘদিন অনুসন্ধানের পর রাজার ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে আসে, যারা তার মৃত্যুর পিছনে দায়ী ছিল। যখন এই সত্য প্রকাশিত হয়,
অদ্বৈত শেষবারের মতো ভাওয়ালের রাজবাড়িতে যান। সেদিন রাতে তিনি দেখেন করিডোরের শেষ প্রান্তে রাজার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে বিষ্ণুতার বদলে শান্তির আভা। রাজা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান এবং সেই মুহূর্তে রাজবাড়ির বাতাস যেন হালকা হয়ে যায়। অদ্বৈত সেই ডায়েরিটি প্রশাসনের কাছে জমা দিয়ে রাজবাড়ি ফিরে আসেন, কিন্তু রাজবাড়িতে ঢোকার পর থেকেই তিনি অনুভব করেন জায়গাটি যেন আগের চেয়েও আরও বেশি অদ্ভুত হয়ে উঠেছে। করিডোরের মেঝেতে শুকনো রক্তের দাগ দেখতে পান, যা তিনি আগে কখনো লক্ষ্য করেননি। এক রাতে তিনি রাজবাড়ির ছাদে হাঁটতে গিয়ে শুনতে পান পায়ের আওয়াজ। ছাদে গিয়ে তিনি দেখতে পান একটি ছায়ামূর্তি রাজবাড়ির টাওয়ারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ অদ্বৈতের দিকে ঘুরে বলে, সত্য প্রকাশিত হচ্ছে, কিন্তু পুরোটা নয়, আরও কিছু খুঁজে বের করো। এরপর সেই মূর্তি অদৃশ্য হয়ে যায়। পরের দিন অদ্বৈত রাজবাড়ির পুরনো নকশা হাতে নিয়ে একটি ভেতরে লুকানো জায়গা খুঁজতে থাকেন। হঠাৎ তিনি একটি পুরনো আলমারির পিছনে লুকোনো একটি গোপন দরজা খুঁজে পান। দরজাটি খুলতেই তিনি নেমে যান রাজবাড়ির নিচে এক অন্ধকার চেম্বারে। চেম্বারের দেওয়ালে রক্তমাখা হাতের ছাপ আর একটি পুরনো তলোয়ার পড়েছিল। সেখানে একটি ছোট পাথরের ফলকে লেখা ছিল, অন্যায় রক্তের মূল্য দিতে হবে। এটি দেখে অদ্বৈত বুঝতে পারেন রাজার হত্যাকাণ্ডের পিছনে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। সেদিন রাতে অদ্বৈত তার ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘরের জানালা প্রচণ্ড শব্দে খুলে যায় আর বাইরে থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়, আমাদের দুঃখ কেউ বোঝেনি, আমাদের কষ্টের বিচার করো। অদ্বৈত বাইরে গিয়ে দেখেন করিডোরে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের চোখে এক অপার ব্যথা। তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, কিন্তু বাতাসে ভেসে আসে তাদের সেই আর্তনাদ। অদ্বৈত স্থির করেন তিনি এই ঘটনার শেষ রহস্য উদ্ঘাটন করবেন। তিনি স্থানীয় ঐতিহাসিকদের সঙ্গে যোগাযোগ করে রাজার পরিবারের ভেতরের সম্পর্ক এবং ষড়যন্ত্রের তথ্য জোগাড় করেন। তিনি জানতে পারেন রাজা রমেন্দ্র নারায়ণকে তার নিজের পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি বিষ প্রয়োগ করেছিলেন, কিন্তু তাদের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সেই তথ্য কোর্টে প্রকাশিত হয়নি। অদ্বৈত এই সত্য প্রকাশ করার জন্য একটি লেখার খসড়া তৈরি করতে শুরু করেন। এক রাতে অদ্বৈত তার ঘরে বসে লেখালেখি করছিলেন। হঠাৎ বাতি নিভে যায় আর চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি ঘিরে ফেলে। একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর বলে, তুমি সত্যি প্রকাশ করতে চাও, কিন্তু তার জন্য তোমাকে মূল্য দিতে হবে। মূর্তিতে করিডোরের আগুনের আভা দেখা যায়। ছায়ামূর্তিগুলো যেন তাকে ক্রমশ আক্রমণ করতে আসে। ঠিক তখনই একটি উজ্জ্বল আলোর ঝলকানি হয় এবং রাজার ছায়ামূর্তি সেখানে উপস্থিত হয়। তিনি বলেন, তোমরা আর অন্যায় করো না, তার উদ্দেশ্য সৎ, তাকে সাহায্য করো। ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অদ্বৈত তার প্রমাণ এবং তথ্য নিয়ে স্থানীয় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদন সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। পুরনো বিচার প্রক্রিয়া আবার খতিয়ে দেখা হয় এবং রাজার হত্যাকাণ্ডের আসল অপরাধীরা প্রকাশ্যে আসে। তাদের বংশধরেরা লজ্জায় মাথা নত করে। রাজবাড়ির একটি অংশকে ঐতিহাসিক স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে রাজার জীবনের কাহিনী এবং তার সংগ্রামের স্মৃতি তুলে ধরা হবে। শেষবারের মতো অদ্বৈত রাজবাড়ির করিডোরে হাঁটতে যান। তিনি অনুভব করেন জায়গাটির ভারী পরিবেশ যেন হালকা হয়ে গেছে। সেই রাতে তিনি স্বপ্নে রাজার মূর্তিকে দেখেন। রাজা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, তোমার প্রচেষ্টায় আমরা শান্তি পেলাম। এই জায়গা এখন আর অভিশপ্ত নয়, এটি হবে ন্যায়ের স্মৃতিসৌধ। অদ্বৈত বুঝতে পারেন তার কাজ শুধু অতৃপ্ত আত্মাদের মুক্তি দেয়নি, বরং সমাজের ন্যায়ের বার্তা ছড়িয়ে দিয়েছে।
ভাওয়াল রাজবাড়ির ঘটনা শুধু অতৃপ্ত আত্মার গল্প নয়, এটি মানুষের ভ্রান্তি, অন্যায় আর সত্যের পথ চলার কাহিনী। অদ্বৈতের প্রচেষ্টা শুধু রাজার আত্মার মুক্তি আনেনি, এটি সেই সকল মানুষের প্রতি একটি বার্তা পৌঁছে দিয়েছে যারা অতীতের পাপের ভারে নিজেদের জীবনকে জটিল করে তুলেছিল। আজ ভাওয়াল রাজবাড়ি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি শিক্ষার স্থান। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রচেষ্টায় রাজবাড়ির এক অংশকে ঐতিহাসিক স্মৃতিসৌধ হিসেবে রূপান্তরিত করা হয়। স্মৃতিসৌধে একটি ঘর রাখা হয় যেখানে রাজার জীবনের প্রতিটি দিক তুলে ধরা হয়েছে, তার শৈশব, রাজারূপের শাসন, ষড়যন্ত্রের শিকার হওয়া এবং সন্ন্যাসী রূপে ফিরে আসা। সেই ঘরের এক কোণে রাখা হয়েছে রাজার ডায়েরির প্রতিলিপি, যেটি একমাত্র প্রমাণ ছিল তার প্রতি হওয়া অন্যায়ের। স্মৃতিসৌধে আরও একটি জায়গা সংরক্ষিত হয় যেখানে অদ্বৈতের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এতে দর্শনার্থীরা জানতে পারে কিভাবে একজন ব্যক্তি সৎ ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অতৃপ্ত আত্মাদের শান্তি এনে দিয়েছিল। ভাওয়াল রাজবাড়ি আজ আর ভৌতিক নয়, এটি একটি শান্তিপূর্ণ পরিবেশে পরিণত হয়েছে। দিনের আলো ফুরিয়ে গেলে আগে যেখানে করিডোরের ছায়ামূর্তি দেখা যেত, সেখানে এখন শুধু বাতাসের মৃদু শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, এখন এই জায়গায় কোনো অশান্তি নেই, এটি শান্তি আর ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে। অদ্বৈত তার জীবনের শেষ বয়সে একটি বই লেখেন যেখানে তিনি ভাওয়ালের ঘটনাগুলো এবং তার অভিজ্ঞতা বিশদে তুলে ধরেন। বইটির শেষ লাইন ছিল, একজন মানুষের সত্যের পক্ষে দাঁড়ানো পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। অতীতের ছায়া দূর করতে চাইলে আমাদের বর্তমানের কাজকেই ন্যায়ের পথে পরিচালিত করতে হবে। এই বইটি বিভিন্ন দেশে অনুদিত হয় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, বরং অন্যায়, ষড়যন্ত্র এবং ন্যায়ের শক্তির উপর একটি চিরকালীন শিক্ষা হয়ে দাঁড়ায়। ভাওয়ালের কাহিনী একটি স্পষ্ট বার্তা দেয় যে অতীতের পাপ এবং অন্যায় চিরকাল ঢেকে রাখা সম্ভব নয়, সত্য একদিন উদ্ভাসিত হবেই। রাজার জীবনের ঘটনা, তার অন্যায়ভাবে মৃত্যুবরণ এবং পরে ফিরে আসা গল্প আমাদের শিখিয়ে যায় যে সত্য কখনো হারায় না। অন্ধকার যত গভীর হোক, একদিন আলো আসবেই। অন্যায় করো না এবং সহ্য করো না, অন্যায়কে প্রতিহত করতে সাহসী হতে হবে। প্রত্যেকের দায়িত্ব, সমাজের ন্যায়ের প্রতিষ্ঠার প্রত্যেকের ভূমিকা থাকতে হবে। এক সন্ধ্যায় অদ্বৈতের লেখা বইটি পড়তে পড়তে একজন তরুণ ছেলে মেয়ে রাজবাড়ি দেখতে আসে। তারা রাজবাড়ির করিডোরে দাঁড়িয়ে রাজার জীবনের গল্প নিয়ে কথা বলে। করিডোরের দেয়ালে রাজার প্রতিকৃতি ঝুলছে। আলো আঁধারির মাঝে মনে হয় রাজার মুখের কোণে এক শান্তির হাসি খেলে যায়। তারা দেখে রাজবাড়ির প্রবেশপথে খোদাই করা হয়েছে একটি বার্তা, অন্যায় যতই দীর্ঘায়িক হোক, সত্য এবং ন্যায়ের আলো তা মুছে ফেলে। অতীত থেকে শিক্ষা নাও এবং ভবিষ্যৎকে সৎ পথে তৈরি করো। এই গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় অতীতের ভুল শুধরে নেওয়ার জন্য সাহস, সততা এবং ন্যায়ের প্রতি দায়বদ্ধতা প্রয়োজন। ভাওয়াল রাজবাড়ি আর শুধু একটি প্রাসাদ নয়, এটি মানুষের বিবেকের স্মৃতিসৌধ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরবর্তী গল্প কামালাপুরের সাদা ছায়া। ঢাকার ব্যস্ততম কামালাপুর রেলওয়ে স্টেশন দিনের বেলায় হাজার মানুষের কোলাহলে মুখরিত থাকে, কিন্তু রাত গভীর হলে এই স্টেশনের একটি ভিন্ন রূপ প্রকাশ পায়। পুরনো কর্মচারীরা বলে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে রাতে এক সাদা শাড়ি পরা নারীকে ঘোরাফেরা করতে দেখা যায়। কেউ বলে তিনি ট্রেনের নিচে পড়ে মারা গিয়েছিলেন, আবার কেউ বলে তিনি এক নির্মম হত্যার শিকার। তবে নতুন কর্মচারীরা এই গল্প বিশ্বাস করতে চায় না। তাদের মধ্যে জয়নাল একজন, স্টেশনের একজন রাতের কর্মচারী। জয়নাল এসব কথায় কান দেয় না, তার কাজ প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করা। কিন্তু একদিন গভীর রাতে তার দায়িত্ব পালন করার সময় অদ্ভুত কিছু ঘটে। রাত প্রায় 2টা, স্টেশন সম্পূর্ণ নীরব। জয়নাল প্ল্যাটফর্মের এক কোণে বসে চা খাচ্ছিল। হঠাৎ সে দূর থেকে একটি ট্রেনের হুইসেল শুনতে পায়।
কিন্তু ট্রেনের হুইসেল অনুযায়ী কোনো ট্রেন আসার কথা ছিল না। তার চোখে পড়ে একটি ট্রেন ধীরে ধীরে 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। কিন্তু এই ট্রেনটি অদ্ভুত। ট্রেনের গায়ে কোনো আলো নেই, জানালাগুলোতে কেবল অন্ধকার। ট্রেন থামার পর হঠাৎ একজন সাদা শাড়ি পরা নারী ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করে। জয়নাল ভেবেছিল হয়তো কোনো যাত্রী ভুল করে এই প্ল্যাটফর্মে নেমেছে। সে তার কাছে গিয়ে বলে, ম্যাডাম, এখানে ট্রেন থামে না, আপনি কোথায় যাবেন? নারীটি কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে হাঁটতে থাকে। জয়নাল তার পিছন পিছন যায়, কিন্তু হঠাৎ সে দেখতে পায় নারীটি প্ল্যাটফর্মের প্রান্ত থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। জয়নাল চিৎকার করে বলল, না, থামুন! সে দ্রুত নিচে তাকায়, কিন্তু সেখানে দেখে কেউ নেই। পরদিন সকালে জয়নাল তার অভিজ্ঞতার কথা তার সহকর্মী কাশেমের কাছে বলে। কাশেম একটি গভীর শ্বাস ফেলে বলে, তুমি নিশ্চয়ই সেই সাদা শাড়ি পরা মেয়েটাকে দেখেছ। সে অনেক পুরনো ঘটনা। প্রায় 20 বছর আগে একজন মেয়ে এখানে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। কেউ বলে এটি দুর্ঘটনা ছিল, আবার কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই রাতের বেলা তাকে দেখতে পাওয়া যায়। জয়নাল এই গল্প শুনে শিউরে ওঠে। সে ঠিক করে সত্য উদ্ঘাটন করবে। জয়নাল স্থানীয় লোকজন এবং স্টেশনের পুরনো কর্মচারীদের সঙ্গে কথা বলে। সে জানতে পারে সেই মেয়েটির নাম ছিল লতিকা। লতিকা একসময় স্টেশনের এক রেলওয়ে কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিন্তু একদিন তাকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়। অভিযোগ ছিল তার প্রেমিকেই এই কাজ করেছিল, কিন্তু প্রমাণের অভাবে সেই ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। তবে লতিকার মৃত্যুর পর থেকে স্টেশনের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ট্রেনের চালকরা বলেন, মাঝরাতে তারা ট্র্যাকের উপর এক নারীকে দেখতে পান, কিন্তু কাছে যেতেই তিনি অদৃশ্য হয়ে যান। একদিন রাতে জয়নাল আর তার 2 সহকর্মী মিলে স্টেশনে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। রাত 1টার দিকে 7 নম্বর প্ল্যাটফর্মে আবার সেই ট্রেনটি আসে। তার জানালা থেকে সাদা শাড়ি পরা নারীটি তাকিয়ে থাকে। জয়নাল আর তার দল ট্রেনটির দিকে এগিয়ে যায়। হঠাৎ পুরো প্ল্যাটফর্মে বাতাসের তীব্র ঝাপটা শুরু হয়। সিগন্যালের লাইটগুলো বারবার জ্বলতে আর নিভতে থাকে। জয়নালের মনে হয় যেন কেউ তাদের উপর নজর রাখছে। তারা ট্রেনের কাছে পৌঁছানোর আগেই ট্রেনটি হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু তখনই তারা দেখতে পায় সাদা শাড়ি পরা নারীটি প্ল্যাটফর্মের অন্য প্রান্তে দাঁড়িয়ে। জয়নাল ভয় পাওয়া সত্ত্বেও এগিয়ে যায়। সে নারীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কি কিছু বলতে ইচ্ছে করছে? তুমি কি শান্তি চাও? নারীটি প্রথমবারের মতো মুখ খুলে বলে, আমাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, আমি শান্তি চাই। তারপর নারীটি অদৃশ্য হয়ে যায়। জয়নাল বুঝতে পারে লতিকার আত্মা চাইছে তার মৃত্যুর সত্যি সবার সামনে আসুক। জয়নাল একটি পুরনো ফাইল ঘেঁটে লতিকার প্রেমিকের নাম খুঁজে বের করে। সে এখন একজন বৃদ্ধ। জয়নাল তার সঙ্গে দেখা করে এবং লতিকার মৃত্যুর প্রসঙ্গে প্রশ্নও করে। প্রথমে লোকটি অস্বীকার করে, কিন্তু এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব কিছু স্বীকার করে। আমি জানি না কিভাবে এটা ঘটল। সেদিন ঝগড়ার সময় লতিকা আমার হাত থেকে পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। আমি ভয়ে কাউকে বলিনি। জয়নাল এই স্বীকারোক্তি একটি অডিও রেকর্ড করে এবং পুলিশের হাতে তুলে দেয়। লতিকার আত্মার শান্তি পাওয়ার পর মনে হয়েছিল কামালাপুর রেলওয়ে স্টেশন আবার স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু 1 মাস পর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আরও ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। রাতের কর্মীরা বলেন তারা প্ল্যাটফর্মের প্রান্তে কাউকে বসে থাকতে দেখেন, কখনো একজন বয়স্ক লোক, কখনো এক কিশোর, কিন্তু কাছে যেতে গেলেই তারা মিলিয়ে যায়। ট্রেনের চালকরাও বলে মাঝরাতে ট্র্যাকের উপর কেউ দাঁড়িয়ে থাকলে ট্রেন থামানোর পর আর কাউকেই পাওয়া যায় না। স্টেশনে কর্মচারী মঞ্জুর
একদিন গভীর রাতে একটি ঘটনার সাক্ষী হয়। সে শুনতে পায় ট্রেনের বগি থেকে কারো কাদার আওয়াজ আসছে। এগিয়ে গিয়ে সে বগির ভিতর কাউকে দেখতে পায় না, কিন্তু বগির এক কোণে রক্তের দাগ দেখে তার গা শিউরে ওঠে। এক রাতে জয়নাল স্টেশনের একটি অফিস রুমে কাজ করছিল। হঠাৎ দরজার কাছে একটি রক্তমাখা হাতের ছাপ দেখতে পেয়ে সে আতঙ্কিত হয়ে ওঠে। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে প্ল্যাটফর্ম পুরো খালি, কিন্তু দূরে একটি সাদা ছায়া দ্রুত মিশে যেতে থাকে। পরের দিন সকালে প্ল্যাটফর্মের এক কোণে রেল লাইনের পাশে একটি পুরনো কানের দুল পাওয়া যায়। এটি লতিকার নয়, বরং স্টেশনের আরও পুরনো একটি দুর্ঘটনার সঙ্গে যুক্ত। প্রায় 30 বছর আগে একজন মহিলা তার সন্তানসহ ট্রেনে কাটা পড়েছিল। বলা হয় সেই মহিলার আত্মাও এই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়। এক রাতে স্টেশনের সমস্ত বাতি হঠাৎ নিভে যায়। পুরো স্টেশন অন্ধকারে ঢেকে যায়। কিছুক্ষণ পর স্টেশনের পুরনো লাউডস্পিকারে একটি ভৌতিক ট্রেনের হুইসেল শোনা যায়। জয়নাল আর তার সহকর্মীরা বাইরে এসে দেখে একটি ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে থামছে। ট্রেনটির জানালায় মানুষের অবয়ব দেখা যায়, কিন্তু কোনো যাত্রীর মুখ স্পষ্ট নয়। হঠাৎ ট্রেন থেকে এক শিশু চিৎকার করে ওঠে, মা, আমাকে বাঁচাও! জয়নাল আর তার সহকর্মীরা দ্রুত ট্রেনের কাছে ছুটে যায়, কিন্তু ট্রেনটি তাদের চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায়। স্টেশনের ঘটনাগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। 7 নম্বর প্ল্যাটফর্মে রাতের বেলা কারো পা ফেলতে সাহস হয় না। জয়নাল ঠিক করে সে একটি পুজোর আয়োজন করবে। স্থানীয় এক তান্ত্রিককে ডেকে প্ল্যাটফর্মের সব অশুভ শক্তি তাড়ানোর ব্যবস্থা করা হবে। তান্ত্রিক প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় পূজার মন্ত্রপাঠ শুরু করে। হঠাৎ স্টেশন কেঁপে ওঠে, বাতাস যেন চিৎকার করে ওঠে। পূজার মাঝখানে তান্ত্রিক বলে, এখানে শুধু লতিকা নয়, আরও অনেক আত্মা আটকে আছে। তারা মৃত্যুর পরও তাদের যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। তান্ত্রিকের কথা শেষ হতেই প্ল্যাটফর্মের রেল লাইনের পাশ থেকে এক দল ছায়ামূর্তি উঠে আসে। তাদের মধ্যে এক বয়স্ক মানুষ বলে, আমাদের মুক্তি দাও, আমাদের যন্ত্রণা বোঝো। তান্ত্রিকের নির্দেশে জয়নাল আর তার দল প্ল্যাটফর্মের পাশে একটি বিশাল যজ্ঞের আয়োজন করে। যজ্ঞের আগুন জ্বালানোর পর তারা দেখতে পায় সমস্ত ছায়ামূর্তি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছে। তবে লতিকার আত্মা শেষবারের মতো জয়নালের সামনে আসে। এবার তার চোখে বিষ্ণুতার বদলে শান্তির আভা। সে বলে, তোমাদের সাহস আর দয়া আমাদের মুক্তি দিয়েছে, এবার আমরা শান্তিতে থাকতে পারব। লতিকা এবং অন্য আত্মারা ধীরে ধীরে আলোয় মিশে যায়। প্ল্যাটফর্ম আবারও নীরব হয়ে যায়। কামালপুর রেলওয়ে স্টেশনের ঘটনাগুলো শুধু একটি ভৌতিক গল্প নয়, বরং অতীতের ভুল, নিষ্ঠুরতা ও অবহেলার স্মারক। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় এমন অনেক ঘটনা ঘটে যা সময়ের অতলে হারিয়ে যায়, কিন্তু তাদের ছায়া থেকে যায়, কারণ সত্য কখনো চাপা থাকে না। জয়নাল তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি বই লেখে, যেখানে সে শুধুমাত্র কামালপুর স্টেশনের কাহিনী তুলে ধরে না, বরং এটাও তুলে ধরে যে কিভাবে মানুষের লোভ, সম্পর্কের বিশ্বাসঘাতকতা এবং ন্যায় বিচারের অভাব একজন নিরপরাধ আত্মাকে দীর্ঘদিন ধরে অশান্তির মাঝে বেঁধে রেখেছিল। জয়নাল তার বইয়ে উল্লেখ করেন, লতিকা প্রতীক সেই নারীদের যারা যুগে যুগে অন্যায়ের শিকার হয়েছে। সমাজের অনেক নারী আজও ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে। তাদের কাহিনী চাপা পড়ে যায়, কিন্তু তার প্রভাব থেকে যায়। তান্ত্রিক ও যজ্ঞ এটি হলো এক প্রকার প্রতীকী, যা বোঝায় যে কেবল আচার অনুষ্ঠান নয়, সত্য উদ্ঘাটন এবং ন্যায় প্রতিষ্ঠায় প্রকৃত মুক্তি দিতে পারে। আর সকলের জন্য একটি শিক্ষণীয় বার্তা যে জয়নাল তার বইয়ের শেষ অধ্যায় লিখেছিল, আমাদের অতীত কখনো পুরোপুরি চলে যায় না। আমরা যদি মানুষের কষ্ট, অন্যায় এবং তাদের চিৎকারে কান না দিই, তাহলে তা আমাদের ভবিষ্যৎকেও ধ্বংস করতে পারে। অতৃপ্ত আত্মারা কেবল গল্পে থাকে না, তারা আমাদের বিবেকের কণ্ঠস্বর। তাদের শান্তি মানে আমাদের নিজের ভুলের স্বীকারোক্তি এবং তা সংশোধন করার চেষ্টা। জয়নালের বই প্রকাশের পর এটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।
এই বইটি শুধু একটি ভৌতিক গল্প হিসেবে নয়, বরং সমাজের প্রতি একটি বার্তা হিসেবে গণ্য হয়। অনেক তরুণ এই বই থেকে অনুপ্রাণিত হয়ে মানবাধিকারের জন্য কাজ শুরু করে। কেউ কেউ পুরনো ইতিহাস খুঁজে বের করে সত্যের সন্ধান করার দায়িত্ব নেয়। বিশেষত নারীদের প্রতি ন্যায় বিচার এবং সম্মানের বার্তা ছড়িয়ে পড়ে। আজ কামালাপুর স্টেশন আর অভিশপ্ত প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি স্মৃতিসৌধের মতো, যেখানে প্রতিটি মানুষ শিখতে পারে অতীত থেকে। স্টেশনের একটি ফলকে লেখা হয়, সত্যকে চাপা দিও না, অন্যায়কে সহ্য করো না, ন্যায় বিচারেই মুক্তির একমাত্র পথ। লতিকার আত্মা আর কখনও সেখানে দেখা যায়নি, কিন্তু তার কাহিনী মনে করিয়ে দেয় সত্য উদ্ঘাটন ও ন্যায় প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত শান্তি আসতে পারে না। শ্রোতাবন্ধুরা, আমাদের পরবর্তী গল্প বাংলাদেশের জল্লাদখানার প্রতিশোধ। 1971 সালের এক রক্তাক্ত সময় মিরপুরের জল্লাদখানা ছিল পাকিস্তান সেনাদের নির্মম অত্যাচার আর গণহত্যার নীরব সাক্ষী। প্রতিদিন হাজার হাজার মানুষকে এই জায়গায় নিয়ে এসে হত্যা করা হতো। কারো হাত পা বাঁধা, কারো চোখে কাপড় বাঁধা। প্রতিটি মৃত্যু ছিল এক করুণ আর্তনাদের প্রতিচ্ছবি। কেউ কেউ বলে মৃত্যুর আগে তাদের স্বজনদের নাম ধরে চিৎকার করত তারা। কেউ বাঁচেনি। ঐতিহাসিকভাবে জল্লাদখানার মাটির প্রতিটি ইঞ্চি ভিজে আছে মানুষের রক্তে। যুদ্ধ শেষ হলেও সেই জায়গার ভয়ঙ্কর ইতিহাস মানুষের মনে গভীর ক্ষত রেখে গেছে। রাহুল একজন নবীন সাংবাদিক। যুদ্ধের উপর তার একাধিক প্রতিবেদন পাঠপ্রিয়তা পেয়েছে। এবার সে ঠিক করল ইতিহাসের এক অন্ধকার অধ্যায় নিয়ে কাজ করবে। মিরপুরের জল্লাদখানার গল্প শুনে সে সেখানে গিয়ে প্রতিবেদন তৈরি করার সিদ্ধান্ত নেয়। রাহুল একজন নবীন সাংবাদিক। যুদ্ধের উপর তার একাধিক প্রতিবেদন পাঠপ্রিয়তা পেয়েছে। এবার সে ঠিক করল ইতিহাসের এক অন্ধকার অধ্যায় নিয়ে কাজ করবে। মিরপুরের জল্লাদখানার গল্প শুনে সে সেখানে গিয়ে প্রতিবেদন তৈরি করার সিদ্ধান্ত নেয়। রাহুলের বন্ধু নাইলা একজন ফটোগ্রাফার। সে ভৌতিক বা রহস্যময় জায়গার ছবি তুলতে ভালোবাসে। দুজনে ঠিক করে রাতে জল্লাদখানায় যাবে। স্থানীয় মানুষজনের কাছ থেকে শোনা কথাগুলোই যাচাই করবে আর প্রমাণ সংগ্রহ করবে। তারা জল্লাদখানার ইতিহাস জানার জন্য মুক্তি চাচার কাছে যায়। মুক্তি চাচা ছিলেন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী। তিনি তাদের সাবধান করে বলেন, জল্লাদখানার অতৃপ্ত আত্মারা এখনও সেখানে ঘুরে বেড়ায়। ওরা শান্তি পায়নি। কেউ ওখানে গেলে তারা আর ফিরে আসে না। বাবা, তোমাদের সেখানে যেতে হবে না, তোমরা নিজের বাড়ি ফিরে যাও। মুক্তি চাচার চোখে অদ্ভুত এক ভয় ছিল, কিন্তু রাহুল আর নাইলা কোনো সাবধানবাণী শোনার পক্ষপাতী ছিল না। তাদের মনে একটাই উদ্দীপনা, সত্য উদ্ঘাটন। গভীর রাতে তারা দুজন জল্লাদখানায় পৌঁছায়। জায়গাটি ঘন গাছপালায় ঘেরা। আশেপাশে কোনো লোকজন নেই। জায়গাটির নিস্তব্ধতায় কিছু একটা অস্বাভাবিক লাগছিল। রাতের অন্ধকারে চাঁদের আলো মাটির উপরে পড়ে সাদা আভা তৈরি করেছিল। নাইলা তার ক্যামেরা নিয়ে জায়গাটির ছবি তুলতে শুরু করে। হঠাৎ একটি ছবি দেখে সে অবাক হয়ে যায়। ক্যামেরার স্ক্রিনে একটি ছায়ামূর্তির আভাস দেখা যাচ্ছিল। আশেপাশে কেউ ছিল না, তবে এই ছায়ামূর্তি কিভাবে এলো? একটু এগোতেই তারা একটি পাথরের উপর লালচে রঙের দাগ দেখতে পায়। রাহুল দাগগুলো স্পর্শ করে বলে, এগুলো কি রক্ত? এত বছর পরেও? তারা আরও গভীরে প্রবেশ করে। হঠাৎ পেছন থেকে একটা শীতল বাতাস তাদের শরীর ছুঁয়ে যায়। বাতাসের সঙ্গে আসে এক অদ্ভুত কান্নার শব্দ। শব্দটি স্পষ্টভাবেই বোঝা যায় যে কোনো নারীর। রাহুল ভয় পায় না, সে এগিয়ে যায়, কিন্তু নাইলা পিছনে হিমশীতল অনুভূতিতে স্থির দাঁড়িয়ে থাকে। তার মনে হয় কেউ তার কাঁধে হাত রেখেছে। পিছনে তাকিয়ে দেখলে সে দেখতে পায় সেখানে কেউ নেই, তবে একটি ছায়া তার সামনে দ্রুত সরে যায়। ছায়াটি এবার রাহুল আর নাইলাকে চারপাশ থেকে ঘিরে ধরে। ছায়াগুলো মানুষের আকৃতি নেয়, তবে তাদের মুখগুলো বিকৃত, আর তারা একযোগে বলে,
আমাদের রক্ত তোমরা ধুতে এসেছো? আমাদের কান্না কি শুনতে এসেছো? ফিরে যাও, ফিরে যাও। রাহুল আর নাইলা ছায়াগুলোকে এড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ছায়াগুলো তাদের পথ আটকে দেয়। হঠাৎ একটি ছায়া নাইলার সামনে দাঁড়িয়ে তার ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। নাইলা চিৎকার করে ওঠে। রাহুল তার হাত ধরে দৌড়াতে থাকে। তারা দেখে জল্লাদখানার একটি পুরনো কুয়ো থেকে লাল রঙের আলো বের হচ্ছে। আলোর উৎসাহ দেখতে এগিয়ে যেতেই একটি অদ্ভুত পাথর দেখতে পায়, আর তার পাশে লেখা, আমাদের গল্প বলো, আমরা শান্তি চাই। রাহুল বুঝতে পারে জল্লাদখানার আত্মারা প্রতিশোধ নিতে নয়, বরং তাদের কষ্ট আর দুঃখের গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে চায়। রাহুল মুক্তি চাচার দেওয়া কিছু পবিত্র মাটি ছিটিয়ে সেই পাথরের উপর প্রার্থনা করে। কিছুক্ষণ পর ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা বলে, যদি ভুলে যাও আবার ফিরে আসব, আমাদের ইতিহাস ভুলে যেও না। রাহুল আর নাইলা ছায়াগুলোর বার্তা বুঝে যায়। তারা সিদ্ধান্ত নেয় প্রার্থনার মাধ্যমে এই আত্মাগুলোর মুক্তি ঘটাবে। মুক্তি চাচার কাছ থেকে আনা পবিত্র মাটি ছিটিয়ে রাহুল প্রার্থনা শুরু করে। ধীরে ধীরে ছায়াগুলো কমে যেতে শুরু করে। তাদের মধ্যে এক নারীর ছায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তার বিকৃত মুখটি স্বাভাবিক রূপ পায়। কণ্ঠে এক মৃদু আর্তনাদ, আমাদের কষ্টের কথা বলো, ভুলে যেও না। রাহুল আশ্বাস দেয়, আমি তোমাদের কাহিনী সবার সামনে তুলে ধরব। তোমাদের আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে। ছায়াগুলো একে একে মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু নারী ছায়াটি যাওয়ার আগে বলে যায়, আমাদের গল্পের সব কিছু এখনো জানা হয়নি, আরেকটি জায়গায় যেতে হবে, সেখানে কি যাবে? নারী ছায়াটি চলে গেলেও রাহুল ও নাইলার মনে ভারাক্রান্ত হয়ে থাকে। তারা মনে করে সব কিছু শেষ, কিন্তু জল্লাদখানা ছেড়ে যাওয়ার পথে নাইলা দেখতে পায় মাটির উপরে খোদাই করা একটি মানচিত্র। সেটি একটি অদ্ভুত চিহ্ন দেখায়, যার নিচে লেখা, সত্য এখানেই লুকিয়ে আছে। রাহুল আর নাইলা সেই চিহ্ন বিশ্লেষণ করতে শুরু করে। তারা আবিষ্কার করে এটি মিরপুরের কাছাকাছি একটি পুরনো পরিত্যক্ত কূপের অবস্থান নির্দেশ করছে। সেই কূপটিকে যুদ্ধের সময় শত্রুরা লাশ ফেলার জন্য ব্যবহার করত। মুক্তি চাচার কাছে বিষয়টি জানালে তিনি ভয় পেয়ে যান। ওখানে যাওয়ার সাহস করো না, ওটা শুধু কূপ নয়, সেখানে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু। জঙ্গলের মধ্যে সেখানে মানুষের পা কমই পড়ে। জায়গাটি সম্পূর্ণ নীরব। কূপের চারপাশের মাটি কালচে লাল রঙের। নাইলা সেখানে ছবি তুলতে গিয়ে অদ্ভুতভাবে দেখতে পায় কূপের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তারা কূপের প্রাচীর ধরে নিচে তাকায়। সেখানে একটি ভাঙা সিঁড়ি দেখে রাহুল নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নাইলা ভয় পায়, কিন্তু রাহুল তাকে সাহস দেখায় এবং বলে, কিন্তু রাহুল তাকে সাহস দেয়। কূপের তলায় পৌঁছে তারা দেখে মাটির নিচে আরও একটি চেম্বার। সেটির ভেতরে রক্তের দাগ, বিভিন্ন মুক্তিযোদ্ধার ব্যবহৃত জিনিসপত্র এবং পুরনো দলিলপত্র ছড়িয়ে আছে। কিন্তু একটি বড় পাথরের উপর অদ্ভুত ছাপ, যেন সেখানে কাউকে জীবন্ত চাপা দেওয়া হয়েছে। হঠাৎ একটি পুরুষ কণ্ঠ শোনা যায়, এখানেই শুরু হয়েছিল আমাদের শেষ। রাহুল আর নাইলা আতঙ্কে পেছনে তাকায়। তারা দেখতে পায় একটি ছায়ামূর্তি রক্তমাখা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে একটি গল্প বলতে শুরু করে। ছায়ামূর্তিটি জানায়, এটি কেবল মুক্তিযুদ্ধের আত্মাদের নয়, এটি সেই জমির অভিশাপ যা বহু বছর আগে এক ধনী জমিদার তার প্রজাদের উপর নির্যাতন চালিয়ে দখল করেছিল। মুক্তিযুদ্ধের সময় সেই জমি রক্তাক্ত হয়েছিল, কিন্তু তারও আগে এখানে বহু প্রাণ হারিয়েছিল। তোমাদের ইতিহাস শুধু 1971-এর নয়, এর শিকড় আরও গভীরে। রাহুল ও নাইলা বুঝতে পারে কূপের রহস্য শুধু যুদ্ধের নয়, এটি সেই জমির অতীতের সব অন্যায়ের ফল। হঠাৎ ছায়াগুলো কূপের চেম্বার থেকে বেরিয়ে আসে। তারা আগের চেয়ে আরও শক্তিশালী। তাদের আক্রমণাত্মক রূপ দেখে রাহুল আর নাইলা সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে,
কিন্তু ছায়াগুলো তাদের ঘিরে ধরে। তারা বলে, যতদিন আমাদের গল্প পূর্ণ হবে না, আমরা মুক্তি পাব না। রাহুল তাদের বোঝানোর চেষ্টা করে যে সে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে, কিন্তু ছায়াগুলো তাকে একটি শর্ত দেয়। এই কূপের পাথর সরাও, এর নিচে লুকিয়ে আছে সেই জমিদারের অপরাধের প্রমাণ। রাহুল আর নাইলা সেই পাথরটি সরানোর চেষ্টা করে। পাথর সরানোর পর তারা দেখতে পায় সেখানে একটি পুরনো লোহার বাক্স। বাক্স খুলতেই তারা চমকে যায়। এর ভেতরে রয়েছে জমিদারের দলিল, মুক্তিযোদ্ধাদের একটি চিঠি আর অদ্ভুতভাবে সংরক্ষিত কয়েকটি হাড়। তাদের মধ্যে একজন আত্মা বলে, এই দলিলের মাধ্যমে প্রমাণিত হবে কেবল জমিদার নয়, শত্রুরাও এই জমিকে তাদের রক্তাক্ত অভিশাপ দিয়ে গেছে। রাহুল ও নাইলা দলিলপত্র এবং বাক্সে থাকা সমস্ত প্রমাণ নিয়ে ফিরে আসে। তারা একটি বিশাল প্রতিবেদন তৈরি করে, যেখানে কূপের ইতিহাস এবং জল্লাদখানার সঙ্গে এর সংযোগ বিশদে তুলে ধরা হয়। তাদের প্রতিবেদনে উঠে আসে কূপটি কেবল 1971 সালের গণহত্যার স্মৃতি নয়, এর নিচে লুকিয়ে আছে আরও গভীর এক শোষণ, যন্ত্রণা ও অন্যায়ের ইতিহাস। প্রতিবেদনটি প্রথমে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে এটি সারা দেশের বিভিন্ন মিডিয়ায় কভারেজ পায়। এক সপ্তাহের মধ্যেই মিরপুরের এই অঞ্চলটি জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মিডিয়াতে এই তথ্য প্রকাশের পর মানুষের ভিড় জমতে শুরু করে। অনেকেই সেখানে এসে কূপ ও জল্লাদখানার পরিবেশ দেখে শিউরে ওঠে। বয়স্ক মুক্তিযোদ্ধারা এসে জানান এই কূপের কথা তারা আগে শোনেনি, তবে সেখানকার বর্ণনা শুনে তারা অতীতের অনেক ঘটনার সঙ্গে যোগসূত্র খুঁজে পান। একজন বয়স্ক মুক্তিযোদ্ধা বলেন, আমি জানতাম অনেক সহযোদ্ধাকে পাকিস্তানি সেনারা মেরে ফেলে কূপে ফেলে দিয়েছিল, কিন্তু এই জমিদারের ইতিহাস কখনো জানা ছিল না। এটি শুধু 1971-এর নয়, এটি শতাব্দীর অত্যাচারের গল্প। ছাত্র, তরুণ প্রজন্ম এবং ইতিহাসবিদরা সেখানে এসে এলাকাটি সংরক্ষণ করার দাবি জানায়। তারা বলে, এটি কেবল জল্লাদখানার প্রেতাত্মাদের নয়, বরং আমাদের পুরো জাতির অতীতের অভিশাপের প্রতীক। আমরা এই জায়গাকে ভুলে যেতে পারি না। এই ঘটনার প্রায় 1 মাস পর রাহুল ও নাইলা আবার জল্লাদখানায় ফিরে যায়। তারা দেখে এলাকাটি এখন পুরোপুরি পরিবর্তিত হয়েছে। কূপের চারপাশ পরিষ্কার করা হয়েছে। সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়েছে। রাতে রাহুল একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সেই নারীর ছায়াটি আবারও সামনে এসে দাঁড়ায়, তবে এবার তার চোখে আর ব্যথার ছাপ নেই, তার কণ্ঠে শান্তির সুর। তোমরা আমাদের ইতিহাসের কথা সবাইকে জানিয়েছ, আমাদের কষ্টের ভার পৃথিবীর বুক থেকে লাঘব করেছ, আমরা এখন মুক্ত। নারীটি ধীরে ধীরে একদল মানুষের সঙ্গে মিলিয়ে যায়। তাদের মুখে ছিল একটাই কথা, ভুলে যেও না, সত্য যেন হারিয়ে না যায়। প্রায় 1 বছর পর মিরপুর জল্লাদখানা এবং কূপ এলাকায় একটি বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হয়। এটি শুধু মুক্তিযোদ্ধাদের নয়, বরং সেই জমির উপর শতাব্দী ধরে ঘটে যাওয়া সব অত্যাচার ও যন্ত্রণার স্মারক হয়ে ওঠে। স্মৃতিসৌধে একটি ফলক বসানো হয়, সেখানে লেখা থাকে, তাদের কথা ভুলে যেও না যারা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। রাহুল তার কাজ চালিয়ে যায়। এই দুর্ঘটনার পর তার পেশাগত জীবন পুরোপুরি বদলে যায়। সে মুক্তিযুদ্ধ ও শোষণের ইতিহাস নিয়ে গবেষণা এবং প্রতিবেদন তৈরি করতে শুরু করে। তার লেখা বই অতৃপ্ত আত্মাদের কণ্ঠস্বর সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। বইটি পড়ে নতুন প্রজন্ম জানতে পারে ইতিহাসের এমন অনেক অধ্যায় এখনও লুকিয়ে আছে, যা প্রকাশ করার দায়িত্ব আমাদেরই। নাইলা ফটোগ্রাফির মাধ্যমে সেই জায়গার পরিবর্তনের চিত্র তুলে ধরে। তার তোলা ছবি আন্তর্জাতিক মহলে প্রশংসা পায় এবং এক তরুণ তার ছবির নিচে মন্তব্য করে, আপনার এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় অতীতকে ভুলে গেলে ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হতে পারে। জল্লাদখানা এবং সেই কূপের গল্প কেবল ভৌতিক নয়, এটি মানবতার বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের ইতিহাস। এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসকে অগ্রাহ্য করা মানেই নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা। শেষে রাহুল তার একটি লেখায় বলে, জল্লাদখানার সেই আত্মারা আমাদের শিক্ষা দিয়ে গেছে, সত্যকে চাপা দেওয়া যায় না।
একদিন না একদিন তা প্রকাশ হবেই। আমাদের দায়িত্ব সত্যকে তুলে ধরা এবং তা থেকেই শিক্ষা নেওয়া। জল্লাদখানা এবং সেই কূপ একসময় ছিল ভয়ের প্রতীক, কিন্তু রাহুল ও নাইলার প্রচেষ্টায় এটি এখন এক স্মৃতিসৌধ। এটি প্রমাণ করে অতৃপ্ত আত্মাদের শান্তি দেওয়া শুধু একটি কাজ নয়, বরং এটি ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতা। অতৃপ্ত আত্মারা চলে গেছে, কিন্তু তাদের বার্তা আজও বাতাসে ভেসে বেড়ায়। সত্যকে সম্মান করো, ইতিহাসকে ভুলো না। পরবর্তী গল্প ধানমন্ডি লেকের অশরীরী কান্না। 1980-র দশক। ধানমন্ডি এলাকাটি তখনও আধুনিকতার কাঁচি স্পর্শ করেনি। রাতে চারিদিকে গভীর নীরবতা। ধানমন্ডি লেক তখনও মানুষের মাঝে এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। কিন্তু এই লেকটির একটি কালো ছায়া এলাকাবাসীদের মনে গভীর ভয় জাগিয়ে তোলে। মূল চরিত্রগুলি ছিল আরবার হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক। লোকজ গল্প ও ইতিহাস নিয়ে তার অসীম কৌতূহল। দ্বিতীয় চরিত্র ছিল রাফিয়া সুলতানা, আরবারের সহপাঠী। তার বুদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতা গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় চরিত্র জাহির উদ্দিন চাচা, ধানমন্ডি এলাকার এক প্রবীণ, যিনি লেকের প্রাচীন কাহিনীগুলোর জীবন্ত জাদুঘর। চতুর্থ চরিত্র নারীর ছায়া, যার নাম অমৃতা, যে আত্মা রাতের বেলা লেকের উপর ভেসে ওঠে। তার গল্প ধীরে ধীরে প্রকাশিত হবে। তাহলে চলুন শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র আরবার হাসান তার মাস্টার্স থিসিসের জন্য বাংলাদেশের লোকজ কিংবদন্তি ও অলৌকিক ঘটনার উপর গবেষণা করছে। একদিন তার বন্ধু রাফিয়া তাকে ধানমন্ডি লেকের একটি রহস্যময় গল্প শোনায়। সেখানে এক নারীর আত্মা কান্নার আওয়াজ শোনা যায় বলে কথিত আছে। প্রথমে আরবার বিশ্বাস করতে চায় না, তবে বিষয়টি তার গবেষণার সঙ্গে প্রাসঙ্গিক হওয়ায় সে এই ঘটনার পিছনের সত্য উদ্ঘাটনে আগ্রহী হয়ে ওঠে। আরবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করে। জাহিরউদ্দিন নামে একজন বৃদ্ধ তাকে বলেন, বাবা, ওই লেকের পাড়ে রাতের বেলা গেলে বড় বিপদ। অনেকেই দেখেছে কিন্তু বাঁচতে পারেনি। জাহির চাচা ভয়াল চেহারা আরবারের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। গভীর রাত। আরবার ও রাফিয়া দুজন মশাল জ্বালিয়ে লেকের ধারে যায়। চারিদিকে শীতল বাতাস, গাছের পাতা থেকে ঝরে পড়া পানির শব্দ, আর নীরবতার মধ্যে তাদের পা ফেলার শব্দই কেবল শোনা যায়। হঠাৎ তারা এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, এক নারীর মর্মস্পর্শী কান্না। আরবার জলের দিকে তাকায়। কিছু একটা যেন নড়ে ওঠে। সে স্পষ্ট দেখতে পায় জলের উপর একটি নারীর আবছা প্রতিচ্ছবি। তার চোখ অশ্রুসজল, চুল এলোমেলো। হঠাৎ প্রতিচ্ছবিটি অদৃশ্য হয়ে যায়। রাফিয়া আতঙ্কিত হয়ে পড়ে। আরবার তাকে বলে, এটাই প্রমাণ, এখানে কিছু একটা লুকিয়ে আছে। পরের দিন আরবার জহির চাচার কাছে যায়। চাচা এক পুরনো ঘটনা শোনায়। বছর 60 আগের কথা। এই লেক তখন ছিল ধনী জমিদারের এলাকা। এই জমিদারের মেয়ে অমৃতা ছিল খুবই সুন্দরী। তার প্রেম হয়েছিল একজন গরিব নৌকার মাঝির সঙ্গে। জমিদার এ কথা জানতে পেরে অমৃতাকে শাস্তি দেয়। তাকে লেকের ধারে নিয়ে গিয়ে হত্যা করা হয়। সেই থেকে তার আত্মা শান্তি খুঁজে বেড়াচ্ছে। অমৃতার করুণ কাহিনী শুনে আরবার সিদ্ধান্ত নেয় তার জীবন ও মৃত্যুর সত্য উদ্ঘাটন করবে। আরবার ও রাফিয়া লেকের আশেপাশের পুরনো জায়গাগুলো ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ তারা একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির খুঁজে পায়। মন্দিরের দেয়ালে খোদাই করা একটি প্রতীক দেখে রাফিয়া চমকে ওঠে। প্রতীকটি তান্ত্রিক প্রাচীন রীতির ইঙ্গিত দেয়। মন্দিরের এক কোণে তারা একটি ধূলিধূসর কাঁসার বাক্স খুঁজে পায়। বাক্সে একটি চিঠি পাওয়া যায়, যা সম্ভবত অমৃতার লেখা। চিঠিতে লেখা ছিল, আমার ভুল কি ছিল? ভালোবাসা কি এত বড় অপরাধ? আমি শান্তি চাই। কেউ কি আমাকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দেবে? চিঠির ভাষা তাদের গভীরভাবে প্রভাবিত করে। তারা সিদ্ধান্ত নেয় রাতের বেলা আবার লেকে যাবে। সেই রাতে কান্নার আওয়াজ আরও স্পষ্ট হয়। এবার তারা শুনতে পায় কেউ যেন বলে উঠছে, আমাকে মুক্ত করো। আরবার বুঝতে পারে
অমৃতার আত্মা তাদের কাছে সাহায্য চাইছে। কিন্তু কিভাবে? রাফিয়া লেকের জল পরীক্ষা করার পর বলে, এই জায়গার কোনো গভীর রহস্য আছে। তারা মন্দিরের ভেতরে আরও অনুসন্ধান চালায়। কিছু প্রাচীন মূর্তি ও পাথরের ফলকে খোদাই করা ছবি দেখে তারা বুঝতে পারে এই মন্দিরে একসময় তান্ত্রিক পূজা করা হতো। লেকের সঙ্গে এই মন্দিরের সম্পর্ক বোঝার জন্য তারা স্থানীয় পুরোহিতের কাছে যায়। পুরোহিত বলেন, এই মন্দির অভিশপ্ত। এখানে যেসব তান্ত্রিকরা পূজা করত তারা মানুষের আত্মাকে বলি করত। এক রাতে কিছু যুবক মদ্যপান অবস্থায় লেকে আসে। তারা অমৃতার প্রতিচ্ছবি দেখে উপহাস করতে শুরু করে। হঠাৎ তাদের একজন পানিতে পড়ে যায় এবং আর ফিরে আসে না। এই ঘটনার পর এলাকাবাসীরা আরও আতঙ্কিত হয়ে পড়ে। আরবার ও রাফিয়া স্থানীয় গ্রন্থাগারে গিয়ে ধানমন্ডি লেকের ইতিহাস খুঁজতে শুরু করে। তারা দেখতে পায় এই লেকের অনেক মৃত্যুর খবর আগে থেকেই নথিভুক্ত। রাফিয়া বলে, এটা হয়তো ভূত নয়, বরং মানসিক প্রভাব। আরবার বলে, কিন্তু আমরা তো দেখেছি, এটা কেবল বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। অমৃতার চিঠি পড়ে তারা বুঝতে পারে তার দেহটি এখনও লেকের মধ্যে রয়ে গেছে। অমৃতা তাদের কাছে মুক্তি চাইছে। গভীর রাতে তারা লেকের মাঝখানে যায়। একটি পুরনো কাঠের সিন্দুক খুঁজে পায়, যেখানে একটি কঙ্কাল রাখা। তারা কঙ্কালটি মন্দিরে নিয়ে গিয়ে সঠিকভাবে দাহ করে। অমৃতার আত্মা শান্তি পায়। তারা লেকের জলকে স্বচ্ছ ও শান্ত হতে দেখে। তবে মন্দিরের একটি গোপন কুঠুরি খোলা হয়, যেখানে আরও একটি সিন্দুক খুঁজে পাওয়া যায়। এই কাহিনীর শেষ হয় নতুন আরেকটি রহস্যের ইঙ্গিত দিয়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক একটি জায়গা বাংলাদেশের চট্টগ্রামের এই ফয়েজ লেক। সেই ফয়েজ লেককে ঘিরেই এই কাহিনী। ফয়েজ লেকের ছায়া আজকের গল্পের শিরোনাম। তাই চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। সময়কাল ছিল 1935 সাল। সন্ধ্যার আলো লেকের পানিতে লালচে আভা ছড়াচ্ছে। চারপাশে পাখিদের ডাক ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। জঙ্গল থেকে হালকা কুয়াশা উঠে লেকের পানির উপর একটি ভৌতিক আবরণ তৈরি করছে। রুদ্র সেন একজন যুবক, চট্টগ্রামের ব্রিটিশ শাসনে কর্মরত, আত্মবিশ্বাসী কিন্তু অজানা বিষয়ে ভীতু। কুসুম স্থানীয় গ্রামের থেকে আসা এক তরুণী, যার চোখে অদ্ভুত রহস্যময়তা। রুদ্র একটি নৌকায় বসে লেকের নীরব সৌন্দর্য উপভোগ করছে। এত সুন্দর লেক, অথচ সবাই বলে এখানে সন্ধ্যার পর আসা ঠিক না। আদৌ কি ভূত বলে কিছু আছে? কুসুম হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসে। সাহেব, এই সময়ে লেকের ধারে একা বসে থাকেন কেন? তুমি কে? এখানে কি করছো? আমি এখানে থাকি, লেকের সৌন্দর্য দেখতে আসি। আপনি কি জানেন এই লেকে একজন নারীর আত্মা থাকে? তার চোখে অদ্ভুত আভা। রুদ্র মৃদু হেসে বলে, তোমার মতো মেয়েদের গল্প বানানোর হাত সত্যি খুব ভালো। রুদ্র নৌকা নিয়ে ও কুসুমকে সঙ্গে নিয়ে লেকের মাঝখানে চলে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু জোনাকির আলো। তাহলে বলো, কি গল্প সেই নারীর আত্মার? কুসুম চোখের দিকে তাকিয়ে, এই লেক একসময় জমিদারের ছিল। জমিদার তার স্ত্রীকে সন্দেহ করতেন এবং এক রাতে তাকে এই লেকে ডুবিয়ে মারেন। সেই স্ত্রী এখনও এখানে ভাসছে। হঠাৎ কুসুমের চোখ লাল হয়ে যায় আর বাতাসে অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়। রুদ্র চমকে যায় আর সে বলে, তুমি ঠিক আছো তো? কুসুম অদ্ভুত গলায় বলে, আপনি কি ভয় পান না সাহেব? পেছন থেকে হঠাৎ নারীর কান্নার আওয়াজ শোনা যায়। তখন রুদ্র ভয়ে বলে, এ কি, এখানে কে? নৌকার চারপাশে পানির ঢেউ অস্বাভাবিকভাবে ওঠানামা শুরু করে। কুসুম হঠাৎ উধাও হয়ে যায়। রুদ্র আতঙ্কে চারপাশে তাকায়। কুসুমকে আর দেখা যায় না। রুদ্র চিৎকার করে বলে, কুসুম, তুমি কোথায়? লেকের পানি থেকে একটি হাত উঠে আসে। একটি সাদা শাড়ি পরা নারীর
অবয়ব দেখা যায়। তার মুখ বিকৃত, চোখে শুধুই প্রতিশোধ। নারী গম্ভীর গলায় বলে, আমার শান্তি চুরি করে নিয়েছে তোমাদের মতো পুরুষেরা। আজ আর তুমি ফিরতে পারবে না। তোমার মতো অনেক সুন্দর ছেলেকে আমি এই লেকের জলে ডুবিয়ে মেরেছি। আজ তোমার পালা। রুদ্রর গলার স্বর কাঁপছে। না, আমাকে ছাড়ুন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছাড়ুন। লেকের ধারে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। রুদ্রের নৌকাটি উল্টে পড়ে আছে। গ্রামবাসীদের ভিড় জমেছে। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু বাতাসে অদ্ভুত শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। এবারও কেউ বাঁচতে পারল না। সাহেবরা বারবার সাবধান করার পরেও আমাদের কথা শুনছে না। কিন্তু তার সাথে মেয়েটা গেছিল, আমি দেখেছি। এখানে তো মেয়েরা আসার কথা না। এক বৃদ্ধ, গ্রামের প্রবীণ ব্যক্তি, সবার সামনে এগিয়ে আসেন। বৃদ্ধ গম্ভীর স্বরে বলেন, শঙ্খধ্বনি শুনছ? এটা শুভ নয়। সেই অভিশপ্ত নারী জেগে উঠেছে। আজ সন্ধ্যার আগেই লেকের চারপাশে সবাইকে সতর্ক করে দাও। এইদিকে রুদ্রের সহকর্মীরা এবং ব্রিটিশ পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা চারিদিকে তল্লাশি চালাচ্ছে রুদ্রকে খোঁজার জন্য। মিস্টার হ্যারিসন, তিনি চট্টগ্রামের ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, আর কল্পনা, এক স্থানীয় মেয়ে, যিনি লেকের গল্পগুলো সব জানেন। মিস্টার হ্যারিসন কড়া স্বরে বলেন, রুদ্র একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তাকে খুঁজে বের করতেই হবে। তোমরা বলছো সে এখানে ডুবে গেছে? হুজুর, এখানে যাকে লেক টেনে নেয় তাকে আর পাওয়া যায় না। কল্পনার সামনে এসে বলে, তাকে পাওয়া সম্ভব যদি আপনি লেকের গভীরে নামতে পারেন। কিন্তু সাবধান, সেখানে শুধু দেহ নয়, আত্মাও হারায়। গভীর রাতে লেকের ধারে অভিযান। মিস্টার হ্যারিসন তার দল নিয়ে গভীর রাতে লেকের কাছে আসে। কল্পনাকে গাইড হিসাবে নিয়ে তারা শুরু করে অনুসন্ধান। কল্পনা, তুমি বলেছিলে এখানে কোনো প্রাচীন মন্দির ছিল, সেটা কোথায়? লেকের গভীরতম জায়গার নিচে একটা মন্দির ডুবে আছে, সেইখানেই সেই নারীর আত্মা বন্দী। হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করে। লেকের পানি অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে। মিস্টার হ্যারিসন চিৎকার করে বলে, সবাই সাবধান, কিছু একটা ঠিক নেই। হঠাৎ লেকের মাঝখান থেকে একটি ডুবন্ত মন্দিরের অংশ দেখা যায়। পানির ঢেউ মন্দিরের চূড়ায় স্পর্শ করে আবার সরে যায়। কল্পনা মন্ত্রপাঠের মতো গলায় বলে, যদি আপনি তার আত্মাকে মুক্তি দিতে চান, তবে আপনাকে সত্যের জন্য প্রস্তুত হতে হবে। তুমি কি বলছো? কিসের মুক্তি? কল্পনা হঠাৎ মন্দিরের দিকে হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেমে যায়। এক নারীর ছায়া লেকের পানির উপর ভেসে ওঠে। লেকের ভেতর থেকে রুদ্রের অবয়ব দেখা যায়। সে ধীরে ধীরে মন্দিরের দিক থেকে উঠে আসে। তার চেহারা ক্লান্ত, চোখ ফাঁকা। মিস্টার হ্যারিসন আশ্চর্য হয়ে বলেন, রুদ্র, তুমি বেঁচে আছো? আমি জানি না আমি কোথায় ছিলাম। কুসুম কোথায়? কুসুম এখানে নেই। তোমার সাথে যা হয়েছে তা অভিশাপের অংশ। রুদ্র ধীরে ধীরে ঘটনাগুলো স্মরণ করতে শুরু করে। মন্দিরের ভেতর কুসুমের আসল পরিচয় প্রকাশ পায়। রুদ্র ফিসফিস করে বলে, কুসুম, সে ছিল সেই নারী, জমিদারের স্ত্রী। তার আত্মাই আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। তুমি তাকে শান্ত করতে পারোনি, সে এখন আরো শক্তিশালী। মন্দির থেকে হঠাৎ মন্ত্র উচ্চারণ শোনা যায়। লেকের পানির ঢেউ রুদ্রকে আবার টেনে নিয়ে যেতে চায়। তখনই মিস্টার হ্যারিসন চিৎকার করে বলে, তাকে বাঁচানোর একটা উপায় বলো। অভিশাপ ভাঙার উপায় একটাই, যে তাকে মুক্তি দিতে চায় তাকে তার নিজের জীবন উৎসর্গ করতে হবে। রুদ্র সিদ্ধান্ত নেয়, নিজের জীবন দিয়ে সেই অভিশাপকে ভাঙবে। সে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যায় এবং শান্ত গলায় বলে, এ অভিশাপ চুক চুক ধরে চলতে পারে না। আমি মুক্তি দেব। কুসুম, যদি তুমি সত্যি এখানে থাকো, আমাকে নিয়ে যাও। লেকের পানির ঢেউ মন্দিরকে গ্রাস করে। রুদ্রের চেহারায় প্রশান্তি ফুটে ওঠে, আর সে পানির নিচে হারিয়ে যায়। লেক ধীরে ধীরে শান্ত হয়। অভিশাপ ভেঙেছে, লেক এখন শান্ত।
ভোরের আলোতে ফয়েজ লেক অপূর্ব সৌন্দর্য নিয়ে ঝকঝক করছে, তবে মন্দির আর কখনো দেখা যায় না। গ্রামবাসীরা বিশ্বাস করে রুদ্র তার আত্মত্যাগে লেকের অভিশাপ দূর করেছে। আমাদের পরবর্তী গল্প চন্দ্রনাথের অভিশাপ। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। ডাকে পা বাড়ানো অমল একজন তরুণ ডকুমেন্টারি নির্মাতা। রহস্যময় কাহিনীগুলো ক্যামেরাবন্দি করতে সে ভালোবাসে। তার নতুন প্রকল্প বাংলার রহস্যময় স্থান। বন্ধুবান্ধবদের নিষেধ অগ্রাহ্য করে সে চন্দ্রনাথ পাহাড়ের পথে পা বাড়ায়। পাহাড় সম্পর্কে শুনেছিল এখানে নাকি রাতে কাঁপানো কান্নার শব্দ শোনা যায়, কখনো অদৃশ্য ছায়া পিছু নেয়। অমল চন্দ্রনাথ মন্দিরে বিকেলবেলা পৌঁছালো। সূর্যের আলো কমে আসছিল আর মন্দিরের প্রবেশপথ ধোঁয়াটে হয়ে উঠছিল। মন্দিরে কোনো ভক্ত ছিল না, শুধু কিছু পুরনো দীপক জ্বলছিল। পাহাড়ের উপর থেকে যেন কারো ফিসফিস শব্দ ভেসে আসছিল। মন্দিরের পাশে এক বৃদ্ধা তাকে থামিয়ে বললেন, সন্ধ্যা নামার আগে ফিরে যা ছেলে, রাত হলে এখানে মানুষ আর মানুষ থাকে না। অমল বৃদ্ধার কথা অগ্রাহ্য করল। ক্যামেরা অন করে পাহাড়ের গহন পথে পা বাড়ালো। হঠাৎ করেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, যেন রাত হঠাৎ ঘনিয়ে এসেছে। তার পায়ের শব্দ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলছিল। সে লক্ষ্য করল তার ছায়া যেন একটু বেশি লম্বা আর মোটা হয়ে গেছে। কিছুক্ষণ পর বুঝল সেটি তার ছায়া নয়। পেছনে ঘুরতেই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। গাছে ঝুলে থাকা কোনো ছায়া তার দিকে চেয়ে আছে। ছায়ার চোখ জ্বলজ্বল করছে আর তার হাত পাহাড়ের দিকে ইশারা করছে। অমল ছায়াকে অনুসরণ করতে শুরু করল। ছায়াটি তাকে একটি পরিত্যক্ত মন্দিরে নিয়ে গেল। সেখানে একটি ভাঙা শিলা রাখা ছিল, শিলার উপর প্রাচীন সংস্কৃত লিপি। হঠাৎ ছায়াটি আকার নিতে শুরু করল একজন নারীর রূপ। নারী বলল, আমি চন্দ্রলেখা, এই পাহাড়ের অভিশপ্ত আত্মা। যে আমার অভিশাপ মুক্ত করবে সে পাহাড়ের রাজ সিংহাসনে বসবে, কিন্তু তার আগে তাকে সত্যিকারের সাহস দেখাতে হবে। পাহাড়ের চূড়ায় উঠে অমল দেখতে পেল একটি অন্ধকার গুহার মুখ। গুহাটি এত গভীর যে ভেতরের শেষ প্রান্ত দেখা যায় না। নারীর ছায়া যেন বাতাসের সঙ্গে মিশে গুহার ভিতরে ঢুকে গেল। অমল কিছুক্ষণ দ্বিধায় থাকলেও এক অজানা আকর্ষণে গুহায় প্রবেশ করল। গুহার ভেতরের দেওয়ালে অদ্ভুত প্রাচীন চিত্রকলা লেখা, মৃত্যু, যজ্ঞ এবং এক নারীর ভয়াবহ প্রতিকৃতি। হঠাৎই গুহার দেয়াল থেকে যেন চাপা কান্নার শব্দ আসতে লাগল। শব্দটি এত করুণ যে অমলের গা ছমছম করে উঠল। গুহার আরও ভেতরে গিয়ে অমল দেখতে পেল একটি পাথরের চক্র। চক্রটির চারপাশে ধ্বংসাবেশ এবং মানুষের হাড় ছড়িয়েছিল। চক্রের উপর একটি শিলালিপি খোদাই করা, অশুভের রক্ত দাও, শুভের আলো জ্বালাও। তাকে ছুতেই পাথরের চক্রটি ঘুরতে শুরু করলো আর গুহার ভেতর এক নারী কণ্ঠ প্রতিধ্বনিত হলো, যদি সত্য জানতে চাও তবে নিজের ভয় ত্যাগ করো। হঠাৎ চক্র থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়ার মধ্য থেকে এক বিশাল ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার চোখ দুটি লাল আর মুখ থেকে থমথমে গর্জন। মূর্তিটি বলল, তোমার সাহস যদি সত্য হয় তবে এই পাথর ধরে দাঁড়াও। অমল পাথরের চক্রে দাঁড়াতেই তার চারপাশে আগুনের শিখা জ্বলে উঠল। ছায়ামূর্তি অমলের দিকে এগিয়ে এলো। অমল অনুভব করল যেন শ্বাস নিতে পারছে না। চারপাশের অন্ধকার তাকে গিলে ফেলার চেষ্টা করছে। তার হাতের ক্যামেরাটি নিচে পড়ে গেল। ছায়ামূর্তিটি বলল, তোমার ভয় আমাকে শক্তি দেয়, তুমি পালিয়ে যেতে চাও। অমল কাপা কণ্ঠে বলল, আমি পালাবো না, সত্য জানতে এসেছি। এই সাহসিকতার জন্য গুহার দেয়ালে আঁকা চিত্রকলাগুলি একে একে আলোকিত হতে লাগলো। তাতে দেখা গেল এক নিষ্ঠুর রাজা তার নিচের স্ত্রীকে বলি দিয়েছিল পাহাড়ের দেবতাকে সন্তুষ্ট করতে। সেই নারীর আত্মা অভিশাপ হয়ে এই পাহাড়কে ঘিরে রেখেছে।
গুহার ভেতরে চিত্রকলা থেকে ছায়াটি আবার নারীর রূপ নিল। সে নিজেকে চন্দ্রলেখা বলে পরিচয় দিল। বলল, আমি ছিলাম এই পাহাড়ের রানী। আমার নিজের স্বামী আমাকে বলি দিয়েছিল তার ক্ষমতা ধরে রাখার জন্য, আর আমার রক্তে এই পাহাড় আজ অভিশপ্ত। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। অমল তাকে জিজ্ঞেস করল, আমি কিভাবে তোমায় মুক্তি দিতে পারি? চন্দ্রলেখা বলল, সত্যকে প্রকাশ করো, মানুষের সামনে আমার কাহিনী তুলে ধরো, তাহলে এই অভিশাপ আমার শেষ হয়ে যাবে আর আমি মুক্তি পাবো। গুহার থেকে বেরোতে গেলে অমলের সামনে বিশাল কালো ধোঁয়ার স্রোত এসে দাঁড়ালো। সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল অমলের নিচের মুখ। মুখটি হাসতে হাসতে বলল, তুমি আমাকে বাঁচাতে চাও নাকি নিজেকে? ধোঁয়া বলল, তোমার সামনে দুটি পথ, এক তুমি এখান থেকে পালিয়ে যাবে আর কখনো কারোর সঙ্গে কিচ্ছু বলবে না, দুই তুমি এই পাহাড়ের অভিশাপ ভাঙতে চেষ্টা করবে, কিন্তু তুমি জীবিত ফিরে যেতে পারবে না। অমল ধোঁয়ার দিকে চেয়ে বলল, আমি সত্য জানতে চাই, যদি জীবনও চলে যায় তবে তাই সই। অমলের কথা শোনার পর কালো ধোঁয়া বিদীর্ণ হয়ে গেল। গুহার চারপাশে আলো ছড়িয়ে পড়ল। চন্দ্রলেখা বলল, তুমি সত্যি আমার মুক্তির চাবি। এখন সময় এসেছে আমার আত্মাকে এই পাহাড় থেকে মুক্তি দেওয়ার। তার নির্দেশে অমল গুহার কেন্দ্রে রাখা একটি শিলাখণ্ড ভেঙে ফেলল। সেই শিলাখণ্ড থেকে এক জ্বলন্ত আলোর স্রোত বেরিয়ে আকাশে উড়ে গেল। চারপাশে বাতাসের মধ্যে এক শান্তি নেমে এলো। গুহার অভিশাপ মুক্ত হলেও অমল অনুভব করল তার শরীর ভীষণ ক্লান্ত। পাহাড় থেকে নামার পথে সে দেখতে পেল যে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। চন্দ্রনাথ পাহাড়ের সেই কুয়াশা, ছায়া আর ফিসফিসানি সব কিছুই যেন মুছে গেছে। গ্রামে ফিরে অমল তার ক্যামেরার রেকর্ডিং পরীক্ষা করল। সেখানে গুহার ভেতরের সব কিছুই ধরা পড়েছে। অমল ভিডিওটি প্রকাশ করার পর চন্দ্রনাথ পাহাড় দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। কিছু মানুষ তাকে নায়ক বলে মনে করল, আর কিছু লোক বলল সে গল্প বানিয়েছে। কিন্তু অমল জানত সত্য যা তা প্রকাশিত হয়েছে। তার জীবনে তখন প্রবেশ করল আরও দুটি চরিত্র। একজন ইতিহাসবিদ ডক্টর কৃতি রায়, যিনি পুরাণ ও ইতিহাসের মধ্যে যোগসূত্র খোঁজেন। অন্যজন অরণ্য চ্যাটার্জি, একজন লেখক, যিনি চন্দ্রনাথ পাহাড়ের ভিত্তিতে একটি উপন্যাস লেখার পরিকল্পনা করেছিলেন। দুজনেই অমলের ভিডিও দেখে তাকে খুঁজে বের করেন। ডক্টর কৃতি বললেন, চন্দ্রনাথ পাহাড়ের রহস্য হয়তো পুরাণের সঙ্গে জড়িত। তোমার ভিডিওর সেই নারীর চিত্র আমার গবেষণার সঙ্গে মিলে যায়। আমি চাই তোমার সঙ্গে গুয়াহাটিতে যেতে। অরণ্য বললেন, তোমার অভিজ্ঞতা শুনে মনে হয়েছে এই গল্পটা আরও গভীরে নিয়ে যাওয়া যায়। আমি তোমার পাশে থাকতে চাই। তিনজন মিলে পরিকল্পনা করল চন্দ্রনাথ পাহাড়ের অভিশাপ নিয়ে আরও অনুসন্ধান করার। তিনজন আবার চন্দ্রনাথ পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের প্রবেশপথে তারা এক সাধুর দেখা পেল। তার নাম ছিল নীলকণ্ঠ। তিনি তাদের থামিয়ে বললেন, তোমরা যে শক্তিকে ছুঁয়েছ তা এখনো সম্পূর্ণ হয়নি। পাহাড়ের অভিশাপ ভাঙলেও তার ছায়া রয়ে গেছে। অরণ্য ভয় পেয়ে বলল, আমরা কি এখানে আসতে ভুল করেছি? অমল দৃঢ় কণ্ঠে বলল, আমরা সত্য জানতে এসেছি। সাধু তাদের পাহাড়ের আরও গভীর অঞ্চলে নিয়ে গেলেন, যেখানে আগে কেউ যায়নি। সেখানে ছিল আরেকটি পরিত্যক্ত মন্দির। মন্দিরটি ছিল চন্দ্রলেখার বলির স্থান। মন্দিরের ভেতরে ঢুকে তারা দেখতে পেল পুরনো পাথরের মূর্তি, যার চারপাশে শুকনো রক্তের দাগ। দেয়ালে লিপিগুলি বলছিল, চন্দ্রলেখার আত্মা শুধু এক পথের মধ্য দিয়ে সম্পূর্ণ মুক্তি পাবে। ডক্টর কৃতি বললেন, লিপিগুলি সংস্কৃত ভাষায় লেখা। এদের মধ্যে পুনর্জন্ম শব্দটি বারবার আসছে। মনে হচ্ছে চন্দ্রলেখার আত্মা অন্য কোনো দেহে পুনর্জন্ম নেবে। মন্দিরের মেঝে হঠাৎ কাঁপতে শুরু করলো। পুরনো পাথর ভেঙে একটি অন্ধকার সুড়ঙ্গ খুলে গেল। তিনজন সাহস করে সুড়ঙ্গে প্রবেশ করল। এটি ছিল একটি গভীর এবং সর্পিল পথ, যেখানে আলো প্রায় পৌঁছায় না।
সুড়ঙ্গের দেয়াল জুড়ে বিভিন্ন আত্মার প্রতিকৃতি আঁকা ছিল। নীলকণ্ঠ হঠাৎ তাদের থামিয়ে বলেন, এই পথ শুধু সাহসীদের জন্য। এখানে কোনো ভুল হলে তোমরা আর ফিরে যেতে পারবে না। সুড়ঙ্গের শেষ প্রান্তে তারা দেখতে পেল একটি বিশাল প্রাচীন পাথরের দরজা। দরজার উপর লিপি খোদাই করা ছিল, শুধু সত্যিকারের আত্মা মুক্তি পাবে। ডক্টর কৃতি দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু দরজাটি বন্ধ রইল। হঠাৎ তারা শুনতে পেল ফিসফিসানি। সেই ফিসফিসানির ভাষা কারও বোধগম্য হল না, কিন্তু তা কানের কাছে দানবীয় এক সুর তুলে শিউরে ওঠার মতো ছিল। নীলকণ্ঠ বললেন, এটা পরীক্ষার শুরু। এই দরজা খুলতে হলে আমাদের প্রত্যেককে নিজের সবচেয়ে গভীর ভয়ের মুখোমুখি হতে হবে। একে একে করে তারা ভেতরে প্রবেশ করল। অমল দেখল তার মা তাকে ডাকছেন। তার মা মারা গেছেন বহু বছর আগে, কিন্তু তার সামনে যেন জীবন্ত। মা বললেন, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, এখন তুমি এখানেই থাকবে। অমল বুঝল এটি তার ভয়। সে দৃঢ়ভাবে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, কিন্তু সত্যের পথে থাকবো আমি। অরণ্য এবং ডক্টর কৃতি তাদের নিজ নিজ ভয়ের মুখোমুখি হল। একসময়ে দরজাটি খুলে গেল। দরজার ওপাশে তারা দেখল এক বিস্তৃত হলঘর, যেখানে আগুনের শিখা চারপাশে জ্বলছে। হলঘরের কেন্দ্রে একটি শিলার উপর বসে আছেন চন্দ্রলেখার আত্মা। তার রূপ এবার ভয়ঙ্কর। তিনি বললেন, তোমরা যারা এখানে এসেছ তাদের আমি পরীক্ষা করব। যদি তোমরা সফল হও তবে অভিশাপ চিরতরে মুছে যাবে। চন্দ্রলেখা তাদের 3টি প্রশ্ন করলেন। প্রতিটি প্রশ্ন জীবনের মূল রহস্যের উপর ভিত্তি করেছিল। চন্দ্রলেখার আত্মা ধীরে ধীরে আলোর স্রোতে মিশে গেল। তার ভয়ঙ্কর চেহারা এখন নরম হয়ে শান্তির ছোঁয়া পেল। চারপাশে যেন অশুভ শক্তির উপস্থিতি ছিল, তা যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। অমল, ডক্টর কৃতি এবং অরণ্য দাঁড়িয়ে দেখল মন্দিরটি ধীরে ধীরে ভেঙে পড়ছে, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে নতুন সবুজ অঙ্কুর গজাচ্ছে। চন্দ্রলেখার শেষ শব্দ ছিল, যে সত্যের পথে হাঁটে তার ভয় কখনো তাকে পরাজিত করতে পারে না। অমল বুঝতে পারল সত্যের সন্ধান কখনো সহজ নয়, এর জন্য ত্যাগ প্রয়োজন। সে ভাবল, চন্দ্রনাথ পাহাড় শুধু একটি অভিশপ্ত স্থান নয়, এটি মানবতার পাপ ও ক্ষমতার লোভের প্রতীক। কিন্তু এটি একই সঙ্গে ক্ষমা ও মুক্তির একটি শিক্ষাও দেয়। তারা 3 জন পাহাড় থেকে নেমে আসার পথে গাছে গাছে পাখির ডাক শুনতে পেল। কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো পাহাড়টিকে আলিঙ্গন করল। ডক্টর কৃতি বললেন, চন্দ্রনাথ পাহাড় একটি প্রাচীন গল্পের খনি। এটি আমাদের শিক্ষা দেয়, ইতিহাসের প্রতিটি কাহিনীতে শুধু দুঃখ নয়, বরং পুনর্জন্মেরও গল্প থাকে। অরণ্য বলল, আমি এই অভিজ্ঞতার ভিত্তিতে এমন কিছু লিখব যা শুধু মানুষকে বিনোদন দেবে না, বরং জীবনের গভীর অর্থও শেখাবে। অমল ক্যামেরাটি হাতে নিয়ে বলল, এই অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে যে সত্যকে তুলে ধরা আমাদের দায়িত্ব। ভয়কে জয় করলেই আমরা বড় কিছু করতে পারি। অমল তার ডকুমেন্টারি শেষ করল। এটি শুধু একটি ভূতের গল্প হিসেবে নয়, বরং সত্য ও সাহসের প্রতীক হয়ে উঠল। ডকুমেন্টারিটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করল। মানুষ এই গল্প থেকে শিক্ষা নিল যে ভয় কখনো সত্যকে চাপা দিতে পারে না। ভিডিও শেষে অমল একটি বার্তা দিয়ে বলল, আমরা অনেক সময় আমাদের ভয়ের কাছে হার মানি, কিন্তু মনে রাখবেন, সত্যিকারের সাহস হলো সেই ভয়কে মেনে নেওয়া এবং তার মুখোমুখি দাঁড়ানো। এই পাহাড় শুধু একটি স্থান নয়, এটি আমাদের নিজস্ব লোভ, পাপ এবং ক্ষমার প্রতীক। এই গল্প থেকে আমরা শিখি, সত্যিই মুক্তি দেয়। চন্দ্রনাথ পাহাড় এখন অভিশাপ মুক্ত, কিন্তু তার কাহিনী মানুষের মনে চিরকাল জীবন্ত থাকবে। আপনি যদি কখনো চন্দ্রনাথ পাহাড়ে যান, আপনার মনে পড়বে সত্য, সাহস আর মুক্তির গল্প। যদি আপনি নিজেও কোনো ভয়, লজ্জা বা পাপ নিয়ে জীবন কাটান, মনে রাখবেন, সত্যিকারের মুক্তি তখনই সম্ভব যখন আপনি নিজের কাছে নিজের ভয়কে জয় করবেন। আপনার ভেতরের পাহাড়টিকে চ্যালেঞ্জ করুন এবং দেখুন আপনি সত্যিকারের কতটা শক্তিশালী। নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে।
তো আজকের গল্পটি হচ্ছে পানাম নগরীর প্রেতছায়া। বাংলাদেশের একটি প্রখ্যাত জায়গা পানাম নগরী, আর সেখানকার একটি ভয়াবহ ঘটনা সেই প্রেতছায়াদের নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে চলুন শুরু করি গল্পটি। পানাম নগরীর প্রেতছায়া, লেখক কার্তিক দাস। গল্পটি 1952 সালের। দেশভাগের ক্ষত তখনও তাজা। বহু মানুষ পূর্ব বাংলা ছেড়ে চলে গেছে পশ্চিম বাংলায়। তেমনই পরিত্যক্ত হয়ে পড়েছে পানাম নগরীর জমজমাট পথঘাট। তবে এর অন্দরমহলে ভগ্নদশা ভবনগুলোর মধ্যেও এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা কেউ প্রকাশ করতে চায় না। পানাম নগরী সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থান। ঘন সবুজে মোড়ানো চারপাশ। শহরের অদূরে রয়েছে একটি নদী। জ্যোৎস্নার রাতে পানির উপর ভাসে চাঁদের মায়াবী আলো। দিনের বেলায় সব শান্ত মনে হলেও রাত নামলেই ভিন্ন কিছু ঘটতে শুরু হয়। কুয়াশায় মোড়া এই শহরে যেন একটি চাপা ভয় লুকিয়ে থাকে। গল্পের শুরু। তরুণ সাংবাদিক অনিরুদ্ধ ঘোষ ছিলেন বরাবরই কৌতূহলী এবং দুঃসাহসী। দেশভাগের পরের অস্থির সময়কালে তিনি এমন সব বিষয় নিয়ে লেখালেখি করতেন যা সাধারণ মানুষ হয়তো ভাবতেও ভয় পেত। একদিন সোনারগাঁয়ের পানাম নগরীর গল্প তার কানে আসে। স্থানীয় মানুষদের মুখে শোনা যায়, নগরী একসময় ছিল পূর্ব বাংলার এক ব্যস্ত ব্যবসা কেন্দ্র। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত জায়গাটি ছিল বাণিজ্য ও প্রাচুর্যের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নগরী ধ্বংস হতে শুরু করে। দেশভাগের পর এখানকার বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায়। লোকমুখে শোনা যায়, পানাম নগরীর রাস্তায় রাত হলে ভেসে আসে অদ্ভুত সব শব্দ। শূন্য প্রাসাদের ভেতর থেকে ভেসে আসে হাসি, কান্না কিংবা সুরেলা কণ্ঠের গান। কেউ কেউ বলেন তারা সেখানে প্রেতাত্মার ছায়া দেখেছেন। অদ্ভুত এই গল্পগুলো শুনে অনিরুদ্ধ ঠিক করেন তিনি নিজে গিয়ে এই নগরী ঘুরে দেখবেন এবং এর রহস্য উদ্ঘাটন করবেন। এক বিকেলের দিকে একটি পুরনো সাইকেল নিয়ে অনিরুদ্ধ রওনা দেয় পানাম নগরীর উদ্দেশ্যে। শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে আরও ভেতরের কাঁচা রাস্তা ধরে সে এগিয়ে চলে। চারপাশে ধানের ক্ষেত, মাঝে মাঝে বাঁশের ঝোপ আর বটগাছের নিচে গ্রামীণ মেলা। সন্ধ্যা ঘনিয়ে এলে আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ে, আর তখনই সে পৌঁছায় পানাম নগরীর প্রবেশপথে। সেখানেই পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ তাকে দূর থেকে দেখছে। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে মিশে আছে শ্যাওলা ধরা পুরনো দেওয়ালের গন্ধ। ঘুটঘুটে আধারে ভাঙা দরজা, জানলাগুলো যেন জীবন্ত হয়ে উঠে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। অনিরুদ্ধ দেখতে পায় একটা সূর্য প্রাচুর্যে ভরা পানাম নগরী আজ শুধুই এক অন্ধকারের স্মৃতি। ভবনগুলোর দেওয়ালের গায়ে শ্যাওলা জমে গেছে। কারুকার্য খচিত জানলাগুলো ধুলোর চাদরে ঢেকে গেছে। মাঝে মাঝে ভবনের ছাদের চূড়ায় ভেঙে পড়া ইট পাথর থেকে গাছপালা গজিয়ে উঠেছে। রাস্তায় দেখা মেলে এক বৃদ্ধার, যিনি দূর থেকে তার সাইকেলের ঘণ্টার আওয়াজ শুনে এগিয়ে এসেছিলেন। বৃদ্ধা ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, ও বাবু, তুমি এদিকে কোথায় যাচ্ছ? অনিরুদ্ধ তাকে পানাম নগরীর রহস্য নিয়ে নিজের আগ্রহের কথা জানালে বৃদ্ধা তার মাথা নাড়িয়ে বলেন, এমন কাজ করো না, এখানে কারো যাওয়ার দরকার নেই। শুনেছি রাতের বেলা ওখানে যারা গেছে তারা আর ফিরে আসেনি। এই নগরী এতটাও ভালো না যতটা তুমি মনে করছো। ওখানে যারা একবার ঘরে ঢোকে তাদের মন প্রাণ যেন কেড়ে নেয় ভূত প্রেতনীরা। বৃদ্ধার কথা শুনে অনিরুদ্ধ একটু হেসে ফেলেন। আপনাদের এসব কুসংস্কার আমি মানি না। আমি একজন সাংবাদিক, রহস্যের সত্যি খুঁজতে এসেছি। আপনি ভয় পাচ্ছেন কেন? বৃদ্ধা তাকে অনেক অনুরোধ করেন ফিরে যেতে, কিন্তু অনিরুদ্ধ
তার সিদ্ধান্তে অনড়। তার মনে হয় গ্রামবাসীর এই ভয় এবং কুসংস্কারের আড়ালে লুকিয়ে আছে কোনো গোপন সত্য। বৃদ্ধার সাবধানবাণী উপেক্ষা করে তিনি ভগ্নাদশা নগরীর এক সরু গলির ভেতর দিয়ে ঢুকে পড়েন। অন্ধকার গলিপথে শুধু তার সাইকেলের চাকার শব্দ শোনা যায়। তিনি নিজের পায়ের শব্দে বুঝতে পারেন পুরো জায়গাটা যেন তাকে গিলে ফেলার অপেক্ষায় আছে। হঠাৎ একটা বড় গেটের সামনে তিনি থেমে যান। সেটার উপর বড় বড় অক্ষরে খোদাই করা রয়েছে, পানাম নগরী। গেটটা মরিচার ধুলোয় ভরে আছে। তার ঠিক পেছনেই শহরের প্রথম বিল্ডিং। সাদা দেওয়ালে কালো শ্যাওলা, ভেঙে পড়া জানলা। সেই বিল্ডিংয়ের ছাদের উপর একটা বড় বটগাছ। তার শেকড় যেন ছাদের ফাঁক দিয়ে মাটিতে নেমে আসছে। তবে তার সবচেয়ে বেশি চোখে পড়ে ভবনের জানলায় টাঙানো ছায়াসম এক অবয়ব। দূর থেকে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। তিনি টর্চ জ্বেলে তাকান, কিন্তু কাউকেই সেখানে দেখতে পান না। বুকের ভেতর চাপা উত্তেজনা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যান। এইদিকে রাত গভীর হতে শুরু করেছে। পানাম নগরীর ভগ্নাদশ রাস্তা, শ্যাওলা ধরা প্রাচীন ভবন আর মরিচা পড়া গেটগুলো যেন আরও ভয়ানক রূপ নিতে শুরু করে। চারিদিকে যেন এক অলৌকিক নীরবতা নেমে আসে। অদ্ভুতভাবে গ্রামের কুকুরগুলোর একটিও ঘেউ ঘেউ করছে না। মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যায়, কিন্তু সেগুলোও যেন থেমে থেমে আসে। অনিরুদ্ধ এক হাতে টর্চ ধরে ধীরে ধীরে এগোতে থাকে। চারপাশে অন্ধকার, এতটাই ঘন যে টর্চের আলো যেন তার শক্তি হারিয়ে ফেলেছে। গলির মেঝেতে ভাঙা ইট পাথর, আগাছা আর শুকনো পাতা। হঠাৎ সে টের পায় পায়ের নিচে মচমচে শব্দ হচ্ছে। সে নিচে তাকায় এবং দেখে মাটিতে ছড়িয়ে আছে শুকনো গাছের শাখা। কিন্তু তার মনে হয় এই শাখাগুলো যেন ঠিক এখনই এখানে পড়ল। এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায় একটি ভগ্ন ভবনের জানলার ভেতর থেকে কোনো এক অদ্ভুত আলোর জ্বলজ্বল করছে। আলোটা একবার দেখা যায়, আবার অদৃশ্য হয়ে যায়, আবার দেখা যায়, আবার অদৃশ্য হয়ে যায়। সে ভবনের দিকে টর্চের আলো ফেলে দেখতে চেষ্টা করে, কিন্তু কিছুই সে দেখতে পায় না। টর্চের আলোতেই হঠাৎ ভেসে আসে একটি ছায়ার শব্দ, যেটা যেন জানলার ফাঁক দিয়ে তাকে দেখছে আর ডাকছে। চারপাশ নিঃশব্দ, কিন্তু হঠাৎ করেই শোনা যায় ছুটোছুটির আওয়াজ, যেন অনেকগুলো পায়ের ভারী শব্দ মাটিতে আঘাত করছে। তবে কোথাও কাউকে দেখা যায় না। পিছনে তাকাতে গিয়ে অনিরুদ্ধের মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। তার গলা শুকিয়ে আসে। সাইকেলটা যে জায়গায় রেখেছিল তা কয়েক গজ দূরে। সে পেছনে সাইকেলের দিকে যেতে চায়, কিন্তু ঠিক তখনই তার টর্চের আলো নিভে যায়। ঘন অন্ধকারে দাঁড়িয়ে সে অজানা শীতল বাতাসের ঝাপটা অনুভব করে। বাতাসটা যেন মানুষের শ্বাসের মতো ঠান্ডা এবং ভারী। সে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, যখন হঠাৎ কানে আসে মৃদু কণ্ঠস্বর। কেউ যেন ফিসফিস করে তাকে আবার ডাকছে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কে কে ডাকছে? কেউ উত্তর দেয় না, কিন্তু কণ্ঠস্বর ক্রমশ কাছাকাছি আসে। আকাশে চাঁদ ঢাকা পড়ে গেছে কালো মেঘে। চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশার ধূসর আভা। অনিরুদ্ধ এক হাতে তার ব্যাগ আঁকড়ে ধরে আর অন্য হাতে টর্চের সুইচ চাপতে থাকে, কিন্তু সেটা আর চলে না। হঠাৎ সে টের পায় চারপাশটা যেন আরও ভারী হয়ে গেছে। নিস্তব্ধতাও ভয় হারানো, যেন বাতাস থেমে গেছে। ঠিক তখনই পিছন থেকে আরও একটা খসখসে আওয়াজ আসে। সে চমকে ঘুরে দাঁড়ায়। টর্চটা আবার জ্বেলে ওঠে মুহূর্তের জন্য, আর আলোয় সে দেখতে পায় মাটিতে শুকনো পাতাগুলো নিচ থেকেই সরছে, যেন কোনো অদৃশ্য পা তাদের সরিয়ে দিচ্ছে। আওয়াজটা তার দিকেই এগিয়ে আসছে। সে গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞেস করে,
কে ওখানে? বেরিয়ে এসো। কোনো উত্তর আসে না। চারপাশ নিস্তব্ধ, কিন্তু পায়ের শব্দ থামে না। সেটা তার কাছাকাছি আসতেই হঠাৎ শব্দটা একেবারে বন্ধ হয়ে যায়। পথের একপাশে ভাঙা বাড়ির জানালা থেকে একটি ছায়া ধীরে ধীরে ভেসে ওঠে। ছায়াটি প্রথমে অস্পষ্ট, তারপর স্পষ্ট হতে থাকে। এক ঝলকে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে তাকে দেখছে। তার চোখ দুটো আগুনের মতো লাল আর ভয়াবহ। ছায়াটি কোনো মানুষ নয়, তবে মানুষের অবয়বের মতো। ভয়ের অতিশয্যে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। টর্চের আলো ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। সে পিছনে সরে যায়, কিন্তু ছায়াটি তাকে অনুসরণ করতে থাকে। এবার ছায়াটি মাটির সঙ্গে মিশে যেতে শুরু করে, যেন ধোঁয়ার মতো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পায়ের সামনে ছায়াটি আবার ভেসে ওঠে। অনিরুদ্ধ স্পষ্ট দেখতে পায় ছায়ার ভেতরে মানুষের হাত পায়ের অবয়ব আছে, কিন্তু তার মুখ নেই। ছায়াটি একসময় কুয়াশার সঙ্গে মিশে যায়, কিন্তু তারপর হাওয়ায় একটা নারীর কণ্ঠ ভেসে আসে, খুব ধীরে ধীরে, যেন গভীর শীতলতায় মোড়ানো। তুমি এখানে কেন এসেছো? তোমার এখানে আসা উচিত হয়নি। হঠাৎ কুয়াশা ঘন হয়ে তার চারপাশে ঘিরে ধরে। চারপাশের ভাঙা ভবনগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। জানলাগুলো কাঁপছে। ছাদের ফাটল থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে তার টর্চ সম্পূর্ণ নিভে যায়। পায়ের তলায় খসখসে শব্দ আবার ফিরে আসে। এবার শব্দটা আর সামনে নয়, চারপাশ থেকে আসছে। সে দৌড়াতে চায়, কিন্তু পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। কুয়াশার ভেতর থেকে একটি ছায়া তার সামনে এসে দাঁড়ায়। এবার সেটা স্পষ্ট, সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব। তার মুখ নেই, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল, যেন দুইটি জ্বলন্ত অঙ্গার। নারীর শরীর থেকে মৃদু কুয়াশার মতো ধোঁয়া বেরিয়ে আসছে। নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার মুখ নেই, কিন্তু তবুও কণ্ঠস্বর শোনা যায়, যেন কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে। তুমি এখানে কি খুঁজছো? আমাদের শান্তি কেড়ে নিয়েছো, এখন তুমি শাস্তি পাবে। অনিরুদ্ধ চিৎকার করে উঠে পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু রাস্তা যেন আর শেষ হয় না। পেছনে নারীর কণ্ঠর হাসি শোনা যায়। সেই হাসি কখনো খিলখিল, কখনো বিদ্রুপাতক, আর কখনো করুণ। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে রাস্তার মোড়ে গিয়ে পড়ে, আর সামনে একই ছায়া আবার দাঁড়িয়ে আছে। আবার ছায়ার ভেতর থেকে নারীর মুখ স্পষ্ট হয়ে ওঠে। মুখে গভীর এক ক্ষোভ। নারীর চোখ তার দিকে স্থির হয়ে থাকে, আর সে অনুভব করে তার শরীর যেন জমে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কানে ভেসে আসে আরও অনেকগুলো কণ্ঠস্বর। চারিদিক থেকে ছায়ার মতো অস্পষ্ট অবয়ব তাকে ঘিরে ধরে। তারা একসঙ্গে বলতে থাকে, আমাদের শান্তি ফিরিয়ে দাও, আমাদের ফিরিয়ে দাও। এই বিভীষিকা সহ্য করতে না পেরে অনিরুদ্ধ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনিরুদ্ধ যখন চোখ খোলে, তখন নিজেকে এক অদ্ভুত ঘরে সে পায়। ঘরটা ছোট, মাটির দেওয়ালে কাদামাটির হাতের ছাপ। ছাদ থেকে ঝুলছে পচা দড়ি, আর কোনায় একটি কেরোসিন ল্যাম্পের মৃদু আলো। দেওয়ালে অদ্ভুত কিছু প্রতীক আঁকা, যেগুলো দেখে তার শরীর শিউরে ওঠে। কোথা থেকে যেন একজন বৃদ্ধার কণ্ঠ ভেসে আসে, জেগে উঠেছিস, ভাগ্য ভালো, এখনো বেঁচে আছিস। সে ধীরে ধীরে মাথা তুলে দেখে এক বৃদ্ধা তার সামনে বসে আছে। তার চুল এলোমেলো, চোখে অস্বাভাবিক জ্যোতি। বৃদ্ধা তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তুই ভেবেছিলি তোর জেদ আর সাহস সব জিতে যাবে? এখানে যারা আসে তাদের সবাইকে কিছু না কিছু দিয়ে যেতে হয়। অনিরুদ্ধর ভয়ে গলা শুকিয়ে যায়। বৃদ্ধার কথা শুনে সে বুঝতে পারে এই ঘরটা বনাম নগরীর কোনো এক অংশে, কিন্তু এখান থেকে পালানোর উপায় নেই।
এবার বৃদ্ধা ধীরে ধীরে বলতে শুরু করে পানাম নগরীর ইতিহাস। এই নগরী ছিল একসময় স্বর্গের মতো। ব্যবসায়ী, জমিদার আর ধনী মানুষেরা এখানে থাকত। তাদের প্রাচুর্য ছিল অপরিসীম। কিন্তু মানুষ যত ধনী হয় তত লোভী হয়। এই নগরীর জমিদাররা তাদের দাস দাসীদের শোষণ করত, নারীদের বন্দি করে রাখা হতো, আর তাদের আর্তনাদ মাটির নিচে চাপা পড়ে যেত। একদিন এক তান্ত্রিক এখানে এসে অভিশাপ দিয়ে যায়। সে বলে, যারা এই নগরীর মানুষের রক্ত চুষে বেঁচে আছে তারা নিজেরাও একদিন এই মাটিতে বন্দী হয়ে যাবে। বৃদ্ধার চোখে বিষণ্ণতার ছাপ। সেই অভিশাপ আজ এই নগরীকে গ্রাস করেছে। দিনের আলোতে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু রাত হলেই এই মাটির নিচে লুকানো শাপিত আত্মারা জেগে ওঠে। তারা শান্তি চায়, কিন্তু কেউ তাদের সেই শান্তি দিতে পারে না। বৃদ্ধা তাকে একটি গোপন পথ দেখিয়ে বলে, তুই এখানে এসে ভুল করেছিস, কিন্তু এখনো তোর সময় আছে। ওই পথ ধরে চলে যা, কিন্তু মনে রাখিস ওই পথেই একসময় তুই তোর উত্তর খুঁজে পাবি। গোপন পথটা ছিল একটা ভাঙা মন্দিরের নিচে। সে ভয়ে ভয়ে সেই পথ ধরে এগোতে থাকে। পথটা সরু, অন্ধকার আর শ্বাসরুদ্ধকর। চারিদিকে শুধু শূন্যতা। পথের এক জায়গায় সে দেখতে পায় মাটির দেওয়ালে খোদাই করা কিছু ছবি। ছবিগুলোতে দেখা যায় বন্দি মানুষ, শিকল আর ভয়ঙ্কর রক্তাক্ত বলির প্রথা। অন্ধকার পথ শেষে সে হঠাৎ একটি বড় ঘরে এসে উপস্থিত হয়। ঘরটা বিশাল, আর সেখানে চারপাশে মোমবাতি জ্বলছে। ঘরের মাঝখানে বিশাল একটা পাথরের বেদি। সেই বেদির উপরে পায়ের শিকল বাঁধা এক নারীর ছায়া। নারীর ছায়া হঠাৎ ঘুরে তাকায়। তার চোখে গভীর দুঃখ আর ক্রোধ। তোমাদের প্রজন্ম আমাদের ধ্বংস করেছে, এবার তুমি আমাদের যন্ত্রণা বুঝবে। অনিরুদ্ধের শরীর জমে যায়। নারীর চোখ থেকে এক ধরনের অদ্ভুত আলো বের হয়, যা তার মনকে দুর্বল করে দেয়। আত্মার করুণ হাহাকারে ভয়ে অনিরুদ্ধ দৌড়াতে শুরু করে। পিছনে মৃদু কণ্ঠস্বর ক্রমশ জোরালো হয়ে ওঠে। তার মনে হয় পিছন থেকে শিকল বাঁধা অসংখ্য ছায়া তাকে অনুসরণ করছে। হঠাৎ সে দেখতে পায় আলো। সেই আলো ছিল বৃদ্ধার কেরোসিনের ল্যাম্প। ল্যাম্পটা যেন মাটিতে রাখা, আর তার চারপাশে কোনো ছায়া নেই। ল্যাম্পের দিকে এগোতে সে দেখতে পায় চারপাশে ছায়াগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। বাতাসে মিশে যায় তাদের কণ্ঠস্বর। ল্যাম্পের আলোতে সে পথ খুঁজে পায় নগরীর বাইরে বেরিয়ে আসার। পানাম নগরীর গেট পেরিয়ে গ্রামে ফিরে আসে অনিরুদ্ধ, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন রয়ে যায়, বৃদ্ধা কে ছিলেন? কেন তিনি তাকে সাহায্য করলেন? আর এই নগরী কি চিরকালই অভিশপ্ত থাকবে? তারপর থেকে অনিরুদ্ধ আর কখনো ভূত প্রেতের গল্প নিয়ে কাজ করেনি, কিন্তু পানাম নগরীর সেই রাতের স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়। তার মনে হয় সে কিছু সত্যের সামান্য অংশ দেখেছে, কিন্তু পুরো সত্যটা কোথাও লুকিয়ে আছে সেই নগরীর শূন্য প্রাসাদ আর ভগ্ন মন্দিরে। পানাম নগরীর গেট পেরিয়ে গ্রামে ফিরে এলেও অনিরুদ্ধের মনে শান্তি ছিল না। শরীর ক্লান্ত, কিন্তু মনের ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা। সে এক কাপ চা নিয়ে নিজের ঘরের জানলার কাছে বসে ভোরের আলোর দিকে তাকিয়ে অনেক ভাবে। মৃদু আলো ধীরে ধীরে চারপাশে আলোকিত করছে, কিন্তু তার মন বারবার সেই ছায়াদের কথাই ভাবছে। সারাদিন কোনো কাজেই মন দিতে পারল না অনিরুদ্ধ। বৃদ্ধার কথা মনে পড়ছে বারবার। এখনো তোর সময় শেষ হয়ে যায়নি। কি বুঝিয়েছিলেন তিনি এই কথার মাধ্যমে? বৃদ্ধা কি আসলেই সেই নগরীর আত্মাদের রক্ষক, নাকি আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে? পরের রাতে সে আবার সাহস করে পানাম নগরীর দিকে পা বাড়ায়। এবার তার হাতে শুধু একটা ল্যাম্প। সে মনে মনে ভাবছিল, যদি আবার সেই বৃদ্ধার দেখা পাওয়া যায় তবে সে সব প্রশ্নের উত্তর চাইবে। নগরীর ভগ্ন ইমারতগুলোর মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে আবার সেই গোপন পথের মুখে এসে দাঁড়ায়, যেখান দিয়ে বৃদ্ধা তাকে পালানোর পথ দেখিয়েছিল। কিন্তু এবার পথটা
আরও ভয়ঙ্কর আর ভুতুড়ে মনে হচ্ছিল। দেওয়ালের প্রতীকগুলো যেন তাকে সতর্ক করছে। পথের শেষে সে দেখে সেই বড় ঘরটা আগের মতোই আছে, কিন্তু এবার বেদির উপর কোনো ছায়া নেই। ঘরটা নীরব, কিন্তু চারপাশে এক ধরনের চাপা শ্বাসের শব্দ শোনা যায়। ঘরের এক কোণে হঠাৎ মাটি ফেটে যায়। মাটি ফেটে বেরিয়ে আসে ধোঁয়ার মতো অদ্ভুত ছায়ারা। তাদের মুখ নেই, কিন্তু তাদের দুঃখ আর যন্ত্রণা যেন পুরো ঘরকে ভরে ফেলেছে। অনিরুদ্ধ ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। একটি ছায়া সামনে এসে বলে, আমাদের এই মাটির সঙ্গে মিশিয়ে রেখেছে অভিশাপ, কিন্তু মুক্তি নেই। আমাদের মুক্তি দাও। অনিরুদ্ধ ফিসফিস করে জিজ্ঞেস করে, কিভাবে তোমাদের মুক্তি দেওয়া সম্ভব? ছায়াগুলো মৃদু কণ্ঠে বলে, বেদির নিচে আছে সেই অভিশপ্ত মণি। সেটি নষ্ট করতে পারলে আমরা মুক্তি পাব, কিন্তু মনে রেখো, মণি নষ্ট করলে তোমার জীবনও বিপন্ন হবে। অনিরুদ্ধ ধীরে ধীরে বেদির কাছে যায়। হাত দিয়ে মাটি সরিয়ে বেদির নিচে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে একটি কালো পাথরের টুকরো খুঁজে পায়। পাথরটা তার হাতের তালুর মধ্যে কাঁপছে, যেন সেটি জীবন্ত। পাথরের ভেতর লালচে আভা, যা ক্রমশ উজ্জ্বল হতে থাকে। সে পাথরটিকে ভাঙার কথা ভাবতে গিয়ে মনে করে বৃদ্ধা বলেছিলেন সবাইকে কিছু না কিছু দিয়ে যেতে হয়। তার মনে ভয় জন্মায়, কিন্তু ছায়াগুলোর আর্তনাদ তার সাহস জাগায়। পাথর ভাঙার জন্য সে একটা ভারী ইট খুঁজে নেয়। ঠিক তখনই ছায়াগুলো একসঙ্গে চিৎকার করে ওঠে। পুরো ঘর কেঁপে ওঠে, যেন ছায়ারা মুক্তির জন্য শেষ শক্তি দিয়ে দিয়েছে তাকে। সে ইট দিয়ে পাথরটিকে আঘাত করে। পাথরটি ফেটে যায়, আর তার ভেতর থেকে আগুনের মতো আলো বেরিয়ে আসে। ঘরের ভেতরে তীব্র বাতাস বইতে শুরু করে। ছায়াগুলো ধীরে ধীরে মাটি আর বাতাসের সঙ্গে মিশে যেতে থাকে। বাতাস থেমে গেলে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু অনিরুদ্ধ অনুভব করে তার শরীর ভীষণ ভারী হয়ে গেছে। পাথর ভাঙার সঙ্গে সঙ্গে তার শক্তি যেন ফুরিয়ে এসেছে। সে বেদির পাশে বসে পড়ে। চারপাশে কোনো ছায়া নেই, শুধু পবিত্রতা আর এক ধরনের শান্তি। তার চোখের সামনে ধীরে ধীরে একটা মৃদু আলোর আভা তৈরি হয়। সেই আলোর মধ্য থেকে বৃদ্ধার মৃদু কণ্ঠ শোনা যায়, তুই বড় সাহসী, তোর এই ত্যাগে তারা মুক্তি পেল। কিন্তু মনে রাখিস, কিছু গল্পের উত্তর আর কখনো জানা যায় না। তুই যা দেখেছিস তা সবার বলার জন্য নয়। বাতাস থেমে গেলে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। অনিরুদ্ধ জানে না কিভাবে সে সেই ঘর থেকে বের হয়ে এলো। সকালে গ্রামবাসী তাকে গ্রামের মন্দিরের কাছে অচেতন অবস্থায় পায়। সে ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু সেই রাতের ঘটনা নিয়ে আর কখনো মুখ খোলে না। তবে তার বন্ধুরা খেয়াল করে তার চুলের কিছু অংশ ধপধপে সাদা হয়ে গেছে। পানাম নগরী তার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যেও সেই ভগ্ন নগরীর ছায়ারা চিরকাল রয়ে গেছে। তাদের মুক্তির আরতি, তাদের কষ্টের ইতিহাস আর অভিশপ্ত পাথরের সেই জ্যোতির স্মৃতি তাকে কখনোই পুরোপুরি ছাড়ে না। অতীতের ছায়া মুছে ফেলতে চাইলেও সে বুঝতে পারে পানাম নগরী কেবল এক নগরী নয়, এটি একটি ইতিহাস যা চিরকাল ভুতুড়ে ধোঁয়ায় মোড়া থাকবে। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাকে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গল্প যদি আপনি আরও শুনতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে যদি আপনি গল্প পাঠাতে চান তাহলে আমার মেইল আইডিতে গল্প পাঠাতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।